আমরা আজকে শুরু করব আমাদের প্রথম ক্লাস। এটা হচ্ছে অ্যানালিস্ট হচ্ছে একই জিনিস, একই কোর্সে, জাস্ট স্ট্যাটিস্টিক্সের পোর্শনটা আমরা শুরু করছি লিনিয়ার অ্যালজেব্রা দিয়ে। তো আমাদের আজকের সেকশন বা আজকের যে পিডিএফ ফাইলে আমরা কি কি জিনিস দেখবো আজকের ক্লাসে, সেটা আমরা একটু আগে দেখি। ভেক্টর এবং ম্যাট্রিক্স, এগুলোর কিছু ইউজ কেসগুলো দেখব। ম্যাট্রিক্সের কিছু অপারেশনস আমরা দেখব। সো আমরা ছোটবেলায় প্রায় সবাই কম বেশি ম্যাথের ভেক্টর এবং ম্যাট্রিক্সগুলো আমরা দেখেছিলাম, ছোটবেলায় আমরা প্র্যাকটিস করেছিলাম। যেমন ধরেন আমরা ওই ছোটবেলায় সেট থিওরি ছিল, সেটে আমরা কিছু ম্যাথ আমরা করেছিলাম এবং ওইখানে ডেটাগুলোকে একসাথে রাখার জন্য আমরা এরকম একটা মেথড ইউজ করতাম। যে ধরেন একটা ফাইলের মানে হচ্ছে একটা ভেরিয়েবলের নাম আমরা নিতাম এ, এবং তার ভিতরে আমরা এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে সেট তৈরি করতাম, তার ভিতরে আমরা কিছু ভ্যালু হয়তো এখানের মধ্যে রাখতাম। তো এখানেও ক্ষেত্রে বিষয়টা হচ্ছে একই রকম, যে আমাদের যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলোকে আমরা বিভিন্ন ভ্যালুগুলোকে এরকম একটা সেট আকারে রাখবো। এখন সেটের কনসেপ্টের পাশাপাশি আরেকটা কনসেপ্ট হচ্ছে যে ভেক্টর এবং ম্যাট্রিক্স, সেটা আমরা একটু পরেই দেখব। ফার্স্টে আমরা একটু দেখি যে এটার ইউজ কেসগুলো আসলে কোথায় হয়। তো যখন ডেটাগুলোকে আমরা সাজাই, ডেটাগুলোকে সাজানোর আগে আমাদের ডেটাগুলো র ফরম্যাটে থাকে। র ফরম্যাটটা হচ্ছে এরকম যে যেই ডেটাটার জি স্যার সরি, একটু স্ক্রিনটা একটু বড় করা যাবে স্যার? আমার এখানে একটু ফুল স্ক্রিন দেখাচ্ছে না। আমাদের এখানে একটু ছোট স্যার, একটু বড় করলে একটু ইজিয়ার হতো স্যার। আসলে এখানে তো আমি পুরো স্ক্রিনটা জুড়ে, মানে আমি হচ্ছে আমার এটা উনি করতে পারবে, ওটা আপনি ম্যানুয়ালি নিজেই করতে পারবেন। ওই যে যে বলতেছেন উনি ফলো করতে পারবেন আপনার স্ক্রিনে। হ্যাঁ, এখানে আপনার একটা অপশন আছে, এই যে ডানে বামে এখানের মধ্যে একটা প্লাস সাইন আছে, কোথায় যেন, ওই প্লাস সাইনটা দিলে আপনি এটা পুরোটা দেখতে পারবেন, পুরো স্ক্রিনটা। স্যার যে স্ক্রিনটা শো হচ্ছে ওটার একদম কোনায় আছে নিচের দিকে। হ্যাঁ, এই নিচের দিকে কর্নারে এই সাইডটাতে প্লাস সাইন আছে, ওখানে দিলে আপনি এটা আর দেখতে। আছে স্ক্রিনের উপর একটু টাচ করতে হবে, স্ক্রিনের উপর টাচ করলে ওই সাইনটা আসবে, তারপরে ওটা দিতে হবে। রাইট। মুস্তফা কামাল, আপনি একটু এভাবে ট্রাই করে দেখেন, আশা করি ওটা বড়। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। তো আমরা যেটা বলছিলাম যে আমাদের যে ডেটাগুলো আমরা ফার্স্টে র ফরম্যাট ডেটা পাই। এখন র ফরম্যাটটা কি? র ফরম্যাটটা হচ্ছে যে ডেটাগুলোকে আমরা কোনো ধরনের কোনো টেবিল আকারে যখন সাজাই না, সাজানোর আগ পর্যন্ত আমরা ওটাকে বলি র ডেটা। তো টেবিল আকারে সাজানো যখন হয় তখন অবশ্যই ওই ডেটাটা কি ধরনের ডেটা তার একটা ইনফরমেশন, বেসিক ইনফরমেশন থাকে। যেমন ধরেন আমি যদি সিম্পলি কয়েকটা ডাবল ডিজিটের ভ্যালু যদি লিখি, লাইক 21, 45, 30 বা 25, 29, 41 এরকম, এখন এই ভ্যালুগুলোর কিন্তু কোনো মিনিং নেই। বাট আমি যদি এটাকে একটা টেবিলের মধ্যে রেখি এবং রাখার পর যদি আমি এদেরকে বলি যে এইটা বেসিক্যালি হচ্ছে মানুষের এইজের ডেটা, তাহলে যখন আমি এটাকে টেবুলার ফরম্যাটে নিয়ে আসবো এবং তার যখন আমি একটা একটা টাইটেল দিব, তার একটা যখন আমি লেবেল দিব, তখন আমি এটাকে বলি হচ্ছে একটা টেবুলার ডেটা। সো যখন আমরা ডেটাগুলোকে সাজাই তখন র ফরম্যাট থেকে আমাদের ফার্স্টে যে কাজটা করতে হয়, ডেটাকে একটা টেবুলার ফরম্যাটে সাজাতে হয়। এখন টেবুলার ফরম্যাটে অনেক রকমভাবে আমরা সাজাতে পারি, অনেক ধরনের টুলস দিয়ে আমরা সাজাতে পারি। আমরা এক্সেলে বাই ডিফল্ট ডেটাগুলোকে দেখি যে ছোট ছোট সেলের মধ্যে রাখা যায়, বা আমরা যখন একটা ডেটা সেটকে যখন এটা আমরা সিএসভি অথবা এক্সেল ফরম্যাটে দেখি, সেটাকে আমরা চাইলে স্ট্যাটা অথবা এসপিএসএস অথবা আমরা এসকিউএলেও হচ্ছে এটাকে ইম্পোর্ট করলে সেই ডেটাও একটা নির্দিষ্ট একটা স্ট্রাকচারের মধ্যে চলে আসে। তো এগুলোর পাশাপাশি আরেকটা স্ট্রাকচার হচ্ছে ভেক্টর এবং ম্যাট্রিক্স। তো এই ভেক্টর এবং ম্যাট্রিক্সটার মাধ্যমে আমরা যে কাজগুলো করি সেটা হচ্ছে এই ডেটাগুলো থেকে বিভিন্ন ধরনের সেগমেন্টে ভাগ করা। যেমন ধরেন আমি যদি বলি যে আমার কাছে যে এইজের ডেটা আছে, সেই এইজের ডেটাকে আমি 0 থেকে 20, 21 থেকে 40 এবং 41 থেকে 60 এই তিনটা সেগমেন্টে ভাগ করতে চাই, তখন সেক্ষেত্রে এই ভেক্টর এবং ম্যাট্রিক্সের মাধ্যমে ডেটাগুলোকে পার্ট বাই পার্ট আকারে সেগমেন্ট করা ইজি হয়। এছাড়া আমরা যখন বিভিন্ন সেলস ফোরকাস্টিং করি বা কোনো একটা ভ্যালু সেটা বিক্রি হচ্ছে কি হচ্ছে না বা কতটুকু পরিমাণে হচ্ছে, নেক্সট 3 মাস 6 মাসে কতটুকু পরিমাণ আমার সেলস হবে, সেটাকে যখন আমরা কোয়ান্টিফাই করি
ফোরকাস্টিং করি, তখন সেগুলোকে আমরা যখন একটা আনসারগুলোকে যখন সাজাই, তখন সাজানোর ক্ষেত্রে আমরা ভেক্টর ম্যাট্রিক্স ইউজ করি। বা আমি যদি একটু ব্যাক ট্র্যাকের কথা যদি বলি, পেছনের সাইডের কথা যদি বলি, ওই র ডেটাগুলোকে যখন ভেক্টর এবং ম্যাট্রিক্স আকারে সাজানো হয়, তখন সেক্ষেত্রে ক্যালকুলেশন করে ফর্মুলা ইউজ করে আমরা পরবর্তীতে সেটার একটা ফোরকাস্ট বের করতে পারি। মার্কেটিং অপটিমাইজেশন বা বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এই সকল ক্ষেত্রে আমাদের ভেক্টর ম্যাট্রিক্সের দরকার। তার মানে আমরা যখন ডেটাগুলোকে বিভিন্ন ধরনের ফোরকাস্টিং, বিভিন্ন অপারেশনস বা বিভিন্ন ম্যানেজমেন্ট অপটিমাইজেশন, এই কাজগুলো যখন আমরা করব বিভিন্ন এরিয়াতে বা বিভিন্ন ডোমেইনে, তখন আমার ডেটাগুলোকে একটা নির্দিষ্ট ফরম্যাটে সাজিয়ে রাখতে হয়। তো সেই সাজানো ফরম্যাটটাকে আমরা ভেক্টর ম্যাট্রিক্স আকারে বলে থাকি। তো এখানে আমরা যদি কিছু এক্সাম্পলের কথা দেখি, যে এখানে ভেক্টর একটা পার্ট, ম্যাট্রিক্সের একটা পার্ট। তো ভেক্টরগুলোকে আমরা আসলে পরবর্তীতে একটু লার্জ ফরম্যাটে বা লং ফরম্যাটে এটাকে আমরা ম্যাট্রিক্স বলে থাকি। লাইক ভেক্টর হচ্ছে ছোট ভাই, ম্যাট্রিক্স হচ্ছে বড় ভাই, ব্যাপারটা এরকম। তো অনেক সময় দেখা যায় যে আমার কাছে যে কিছু ডেটা থাকে, কাস্টমারের ডেটা, তারা কি কি প্রোডাক্ট কিনেছে, কি টাইপের প্রোডাক্ট কিনেছে, কয়টা করে কিনেছে, কত টাকা দিয়ে কিনেছে, এবং বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন ডেটা, সে কি বিকাশে পেমেন্ট করেছে নাকি সে কার্ডে পেমেন্ট করেছে। তো এই ধরনের ডেটাগুলোকে যদি আমার আলাদাভাবে যদি বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন ধরনের ফিচার অনুযায়ী যদি ভাগ করতে হয়, তখন এই ধরনের বিজনেস রিলেটেড ডেটাগুলোকে আমরা ভেক্টরের সাহায্যে ভাগ করতে পারি। ম্যাট্রিক্সের ব্যাপারটা কি, যখন দেখা যায় যে আমরা বিভিন্ন কাস্টমারের সাথে তাদের প্রোডাক্ট অথবা তাদের সেলস ডেটাগুলোকে কোনো একটা রিলেশনশিপের মাধ্যমে দেখাতে চাই, যে তাদের মধ্যে একটা ক্রস ভ্যালিডেশন করতে চাই বা তাদের মধ্যে পিভট তৈরি করতে চাই, তখন আমরা ম্যাট্রিক্সটাকে ইউজ করে থাকি। তো এর মাধ্যমে কি হয়, যে ডেটাগুলোকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করা যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই ডেটাগুলো থেকে আমরা ফিচারের মধ্যে ইন্টারনাল যেই কানেকশনটা রয়েছে বা যে ইন্টারনাল রিলেশনশিপ রয়েছে, সেই রিলেশনশিপ এবং কানেকশনগুলোকে আমরা এস্টাবলিশ করতে পারি। তো আরও কিছু এক্সাম্পলের কথা যদি বলি, সেলস ফোরকাস্টিং। তো একটা নির্দিষ্ট সময় পরপর সেলস হচ্ছে, ধরেন আমার কাছে উইকলি অথবা মান্থলি অথবা বাই উইকলি, কোয়ার্টারলি সেলসের ডেটা আছে। এখন ওভার দ্য টাইম যখন এই সেলসগুলো থাকে, সেগুলোকে আমরা একটা টাইম সিরিজ ভেক্টর আকারে প্রকাশ করতে পারি। আবার আমার কাছে যখন এই সেলসের ডেটাগুলো থাকবে নির্দিষ্ট রিজিয়ন অথবা নির্দিষ্ট ক্যাটাগরি, নির্দিষ্ট জেন্ডার, নির্দিষ্ট টাইম পিরিয়ড অনুসারে যদি তাদেরকে সেপারেটলি ভাগ করে সাজাতে হয়, তখন আমরা ম্যাট্রিক্স ইউজ করে থাকি। এটা গেল সেলস ফোরকাস্টিং এর ক্ষেত্রে বা সেলস ডেটাগুলো অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা বের করি এবং ব্যবহার করি। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে যখন দেখা যায় বিভিন্ন ইনভেন্টরি থেকে ডেটা অথবা প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে, প্রোডাক্টগুলো প্যাকেজিং হচ্ছে বা ওয়্যার হাউস থেকে সেটা রেডি হচ্ছে, ট্রাকে করে বা অন্য কোনো একটা মাধ্যমে সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। তো এখন তাদের ওই ইনভেন্টরি লেভেলগুলোকে বিভিন্ন সেগমেন্টের প্রোডাক্ট অনুযায়ী বা তাদের প্রাইস অনুযায়ী বা তাদের টাইপ অনুযায়ী যদি আমি তাদেরকে সেপারেটলি তাদের ডেটাগুলোকে সাজাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ভেক্টর ইউজ করে থাকি। আবার একই রকমভাবে একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, সেই এক্সাম্পলের সাথে যদি আবার বলতি যে আমার কাছে সাপ্লায়ার ডেটা আছে, প্রোডাক্টের ডেটা আছে, ওয়্যার হাউসের ডেটা আছে। তো আমার কাছে মাল্টিপল কিছু মানে আলাদা আলাদাভাবে কিছু সিএসভি ফাইল আছে বা বিভিন্ন সোর্স থেকে ডেটাগুলো আসতেছে। এখন এই সকল সোর্সের ডেটাগুলোকে যদি আমি একত্রিত করতে চাই এবং সেখান থেকে এমন যদি হয় যে একটা শিটের ভ্যালু আছে, ওখানের মধ্যে কিছু ডেটা আছে যার মধ্যে আমি সাপ্লায়ার ডেটা দেখতে পাচ্ছি। এখন সাপ্লায়ার ডেটার সাথে আরেকটা শিট, ধরেন শিট 2 আর এটা শিট 1। শিট 2 এর মধ্যে আমার ওয়্যার হাউসের ডেটা আছে, যেখানে লেখা দেওয়া আছে যে ওয়্যার হাউসে কোন কোন সেকশনে বা কত নাম্বার ফ্লোরে অথবা ধরেন কোন এরিয়াতে আমার কোন প্রোডাক্ট আছে, কতগুলো করে প্যাকেট করা আছে বা কার্টন করা আছে। এখন সাপ্লায়ারের ডেটার সাথে যদি ওয়্যার হাউস ডেটাগুলোর মধ্যে আমি কানেকশন করতে চাই, তাহলে সেক্ষেত্রে এই দুটাকে একত্রিত করে আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে তাদের নিজেদের মধ্যে একটা কোরিলেশন তৈরি করতে পারি। তখন আমরা এখান থেকে অ্যানালাইসিস করে বলতে পারি যে কোন সাপ্লায়ারের কাছে কোন ওয়্যার হাউসের ডেটাগুলো বা ওই প্রোডাক্টগুলো, ওই কার্টনগুলো যাচ্ছে। লজিস্টিক্স সাপ্লাই যে ডেটাগুলো আছে সেগুলোতে আমরা কানেক্ট করতে পারি। তারপরে আমরা এটা রিগ্রেশন অ্যানালাইসিসের ক্ষেত্রে এবং প্রেডিক্টিভ মডেলিং এর ক্ষেত্রে ইউজ করি এই ভেক্টর এবং ম্যাট্রিক্সগুলোকে। তো ভেক্টরগুলোকে কিভাবে ইউজ করি, তো দেখা যায় যে আমাদের বিভিন্ন রিগ্রেশন অ্যানালাইসিস করতে গেলে এই ভেরিয়েবলগুলোকে
প্রেজেন্ট করতে হয় অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আকারে। তো যখন আমি কিছু কলামগুলোকে আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে দেখাবো, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এটাতে হচ্ছে আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে দেখাবো, তখন এই ডেটাগুলোকে সাজানোর পরে আমি যখন এদেরকে প্রত্যেকটা টাইপের সাথে প্রত্যেকটা টাইপের ডেটার সাথে যখন আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোকে একটা রিগ্রেশন অ্যানালাইসিসের মধ্যে ফেলবো অথবা এই মডেলের মধ্যে ফেলবো, তখন ডেটাগুলোকে আমার ভেক্টরের মধ্যে রাখলে আমার জন্য অ্যানালাইসিস করাটা ইজি হয়, ক্যালকুলেট করা ইজি হয়। তাদের কোএফিসিয়েন্ট বা হচ্ছে ডেটাটা কতটুকু ফিট করতেছে এটা আমরা বের করতে পারি। আর ম্যাট্রিক্সের মাধ্যমে হয় কি, যে আমি যদি মাল্টিপল রিগ্রেশনগুলো যখন আমি করব, অনেকগুলো ভেরিয়েবল যখন থাকবে, তখন এর মধ্যে কোন কোন ভেরিয়েবলের সাথে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা আমার টার্গেট ভেরিয়েবল, সেই ডিপেন্ডেন্ট বা টার্গেট ভেরিয়েবলটা কতটুকু ইম্প্যাক্ট ফেলতেছে, সেটা যদি তাদের মধ্যে রিলেশনশিপ বিল্ড আপ করতে চাই, তখন আমি ম্যাট্রিক্স ইউজ করি। তো এরকম কিছু এক্সাম্পল আরও কয়েকটা আছে, পোর্টফোলিও ম্যানেজমেন্টও আছে, একই রকম জিনিস, মার্কেটিং অপটিমাইজেশন ক্ষেত্রে আমরা একই রকম জিনিসগুলো দেখে থাকি। যখন আমরা ডেটাগুলোকে সেপারেটলি আলাদাভাবে সাজাই, তখন এটাকে ভেক্টর আকারে সাজাই, তারপর মানে কলাম অনুযায়ী সাজাই। আবার যদি তাদের মধ্যে কিছু রিলেশনশিপ তৈরি করতে চাই ম্যাট্রিক্সের মাধ্যমে, তখন আমরা এটাকে ম্যাট্রিক্স ফরম্যাটে সাজিয়ে থাকি। তো অন্যান্য কিছু অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা দেখি যে রিকমেন্ডেশন সিস্টেম বা রিসোর্স অ্যালোকেশন অপটিমাইজেশন, সেন্টিমেন্ট অ্যানালাইসিস, রিস্ক ম্যানেজমেন্ট, এই ধরনের অ্যাপ্লিকেশনে আমাদের ডেটাগুলোকে সাজানোর ক্ষেত্রে ভেক্টর এবং ম্যাট্রিক্স ফরম্যাটে আমাদের অনেক ধরনের ইউজ করতে হয়, বা এই ধরনের ফরম্যাটে নিয়ে ডেটাগুলোকে অ্যানালাইসিসের কাজগুলো করতে হয়। তো এটা গেল হচ্ছে ভেক্টর এবং ম্যাট্রিক্সটা আসলে আমার কেন দরকার। তো ওইটা অনেক জায়গাতেই দেখা যায়, আপনি দেখবেন যে রিগ্রেশন অ্যানালাইসিসটা দিয়ে সরাসরি শুরু করে, বাট আমার ডেটাগুলো কোন জায়গা থেকে আমি নিয়ে আসছি, কোন ফরম্যাটে আছে, এবং ওই ফরম্যাট থেকে কিভাবে আমি আমার ডেটাগুলোর মধ্যে ইন্টার রিলেশনশিপ বিল্ড আপ করব, এই জিনিসগুলো আসলে ওইভাবে সাজানো থাকে না, বা এটার জন্য যে আসলে ভেক্টর ম্যাট্রিক্স কতটা গুরুত্বপূর্ণ ওটা ওইভাবে হয়তো বিভিন্ন জায়গায় আপনি পাবেন না। আমি জাস্ট আপনাকে একটা বেসিক আইডিয়া দিলাম কেন আমার ভেক্টর এবং ম্যাট্রিক্স দরকার। এখন দরকার এটা আমি এই পর্যন্ত বুঝলাম। এখন ভেক্টর এবং ম্যাট্রিক্সটা আমার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে কিভাবে কাজে লাগে, বা কোথায় কোথায় কোন ধরনের অ্যানালাইসিসে কাজে লাগে, সেটা যদি আমরা একটু দেখি, যে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন বা ডেটাকে রিপ্রেজেন্টেশন, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস বা ডাইমেনশনালিটি রিডাকশন, মাল্টিভেরিয়েট স্ট্যাটিস্টিক্স বা অ্যানোভা বা ম্যানোভা টেস্ট, টাইম সিরিজ অ্যানালাইসিস, ফ্যাক্টর অ্যানালাইসিস, এই জিনিসগুলোর ক্ষেত্রে লিনিয়ার প্রোগ্রামিং ক্ষেত্রে ডেটাগুলোকে ভেক্টর এবং ম্যাট্রিক্স ফরম্যাটে সাজানো খুবই জরুরি, না হলে আমি ওই ডেটাগুলোকে এই ধরনের অ্যানালাইসিসের মধ্যে ফেলতে পারবো না। তো আমাদের এখানে কোর্সের মধ্যে আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, ডেটা রিপ্রেজেন্টেশন, তারপর হচ্ছে পিসিএ, টাইম সিরিজ অ্যানালাইসিস, ফ্যাক্টর অ্যানালাইসিস, এইগুলো আমরা বেশিরভাগ জিনিসই দেখব। কয়েকটা জিনিস হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, যেটা হয়তো আমি না দেখালেও কিছু অংশ হাসান সাকিব ভাই দেখাবেন। তো এই যে ভেক্টর এবং ম্যাট্রিক্সগুলো আমার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের প্রয়োজন। এখন আমরা যদি একটু বোঝার চেষ্টা করি এই স্কেলার মানে ভেক্টর ম্যাট্রিক্স এবং স্কেলার বিষয়গুলো আসলে কি, কোনটাকে কি বলে। তো আমরা ছোটবেলায় অলরেডি জিনিসগুলো দেখে আসছি, আমি যখন আপনাদেরকে এক্সাম্পল দিব তখন কিন্তু আপনারা এটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখানে তিনটা টার্ম আমি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে স্কেলার্স, ভেক্টরস এবং ম্যাট্রিসেস। তিনটা কি জিনিস, ফার্স্ট আমরা একটু ডেফিনেশন হিসেবে যদি দেখি, স্কেলারটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, একটা সিঙ্গেল ভ্যালু, পজিটিভ নেগেটিভ দুই রকমই হইতে পারে। যখন কোনো একটা কনস্ট্যান্ট সিঙ্গেল ভ্যালু থাকবে তখন এটাকে আমরা স্কেলার বলি, এবং এই ভ্যালুটা ফ্র্যাকশনাল ভ্যালু হতে পারে, যেমন 3, 8, -5, অথবা যদি বলি +2.65। তো ফ্র্যাকশনাল ভ্যালু পজিটিভ নেগেটিভ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলোকে আলাদাভাবে আমরা স্কেলার বলে থাকি। এখন এই ভ্যালুগুলো কোথায় থাকে, ধরেন আমি যদি একটা এক্সেল ফরম্যাটে ডেটাকে সাজাই, তাহলে ওই এক্সেল ডেটার ভিতরে প্রত্যেকটা ছোট ছোট সেলের মধ্যে যে ভ্যালুগুলো থাকবে, এই ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ভ্যালু হচ্ছে এক একটা স্কেলার ভ্যালু। এরপর আমরা আসি ভেক্টর। ভেক্টরটা কি, আমরা ওই যে ছোটবেলায় ম্যাথে পড়ছি, আবার দেখা যায় যে আমরা ফিজিক্সেও কিন্তু পড়েছিলাম যে ভেক্টরের দিক নির্দেশনা এগুলো আমরা দেখতাম। হ্যাঁ, ভেক্টরের ডিরেকশন আমরা অ্যানালাইসিস করতাম, বা আমরা ক্যালকুলেশন করে বের করতাম। তো ম্যাথমেটিক্সে ভেক্টরটা আসলে বলতে কি বোঝায়, যখন আমার ডেটাগুলোকে আমি একটা নির্দিষ্ট
একটা সেট অথবা একটা বক্স অথবা একটা নির্দিষ্ট এনক্লোজড একটা এনভায়রনমেন্টে ডেটাগুলোকে সাজায় রাখবো, তখন আমরা এটাকে বলি ভেক্টর। এখন এই সেট আকারে বা এনক্লোজড একটা এনভায়রনমেন্টে ডেটাগুলোকে আমি দুইভাবে রাখতে পারি। একটা হচ্ছে আমি এই ডেটাগুলোকে বাম থেকে ডানে, লেফট থেকে রাইটে পাশাপাশি হচ্ছে লিখতে পারি, অথবা আমি এই ডেটাগুলোকে আপার থেকে লোয়ার পজিশনে, উপর থেকে নিচেও সাজাইতে পারি। তো যদি আমার ডেটাগুলো বাম থেকে ডানে যায়, তার মানে হচ্ছে এরকম ভাবে থাকে, তখন এটাকে আমরা বলি হচ্ছে হরিজন্টাল ভেক্টর। আর যদি লম্বালম্বি থাকে তাহলে আমরা এটাকে বলি ভার্টিক্যাল ভেক্টর। তো এটা হচ্ছে হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল। দুই রকম ভাবেই হতে পারে। আমি কিভাবে ডাটা সাজাচ্ছি এটার উপর আমার ডিপেন্ড করছে। তো যখন আমাদের ডেটাগুলো এক্সেল ফরম্যাটে থাকে, আমরা বাম পাশ থেকে এক একটা রো হিসেবে এগুলোকে কাউন্ট করি। তো এগুলোকে আমরা বলছি হচ্ছে এক একটা রো। আর উপর থেকে আমরা যে ভ্যালুগুলোকে সাজাই সেটা হচ্ছে কলাম, তাই না? এটা তো আমরা জানি। এখন আমাদের স্ট্যাটিস্টিক্সের ভাষায় এই রো গুলোকে আমরা বলি হচ্ছে অবজারভেশন বা ওবিএস, আর কলামগুলোকে আমরা বলি ফিচার, FEATUR, ফিচার। তো যখন আমার ডেটাটা এরকম রো ফরম্যাটে বাম থেকে ডানের দিকে থাকবে, মানে এভাবে রো আকারে বাম থেকে ডানের দিকে যখন যাবে, তখন আমরা এটাকে বলি হচ্ছে হরিজন্টাল ভেক্টর অথবা রো ভেক্টর। এটার আরেকটা নাম হচ্ছে রো ভেক্টর। আর যদি উপর থেকে নিচের দিকে যায় লম্বালম্বি, তাহলে এটাকে আমরা বলছি কলাম ভেক্টর। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা ভেক্টরের দুইটা টাইপ দেখলাম। এখন কথা হচ্ছে, হোয়াট ইফ যদি রো এবং কলাম মিক্স করা থাকে? তার মানে আমি যদি একটা সেলের ভিতরে রো এবং কলাম দুই সাইড থেকে যদি আমি কাউন্ট করি ডেটাগুলোকে, তাহলে এই ডেটাটা যেই শেপে দাঁড়াবে সেই শেপটাকে আমরা বলছি ম্যাট্রিক্স। সো আমি যদি এখান থেকে কিছু ডেটাকে এইভাবে একটা বক্স আকারে সেপারেট করতে পারি, তাহলে এই বক্সের ভিতরে ডেটাগুলোকে আমি বলবো এটা একটা ম্যাট্রিক্স ফরম্যাটে আছে। তাহলে ম্যাট্রিক্সটা কি? এটা একটা রেক্টেঙ্গুলার কালেকশন অফ নাম্বারস, একটা সেট অফ একটা এনক্লোজড এরিয়া, যার মধ্যে আমি ডেটাগুলোকে রো এবং কলাম দুই দিকেই থেকে আমি এটাকে সাজাতে পারছি। তো যখন আমরা ম্যাট্রিক্সটাকে কোয়ান্টিফাই করব বা এটাকে যখন আমরা আইডেন্টিফাই করব বা আমরা এটাকে যখন এক্সপ্রেস করব, রিপ্রেজেন্ট করব, তখন আমরা শুরুতে রোটাকে লিখি, রো এর সংখ্যাটাকে লিখি, তারপর আমরা কলামের সংখ্যাটাকে লিখি। তো যদি আমি এখানের মধ্যে এই ম্যাট্রিক্সটাকে যদি আমি বলি, তাহলে এই ম্যাট্রিক্সটা বাম দিকে আমি দেখতে পাচ্ছি এখানে 1 2 3 তিনটা রো, আর এখান থেকে দেখতে পাচ্ছি 1 2 3 তিনটা কলাম। তাহলে আমার এই ম্যাট্রিক্সটাকে আমি বলবো একটা 3x3 ম্যাট্রিক্স। আবার যদি আমি এই ম্যাট্রিক্সের দিকে তাকাই, তাহলে এখানে আমার রো হচ্ছে একটা, দুইটা, তিনটা। উপর থেকে যদি দেখি 1 2 3 4 5, তাহলে এই ক্ষেত্রে এই ম্যাট্রিক্সটাকে আমি বলবো এইটা একটা 3x5 ম্যাট্রিক্স। তার মানে শুরুতে 3 হচ্ছে রো কে ইন্ডিকেট করছে আর 5 কলাম কে ইন্ডিকেট করছে। এই পর্যন্ত কি আপনারা বুঝছেন? সবাই কি ক্লিয়ার? আমি বুঝতে পেরেছি। জি স্যার। এখন যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আমরা একটু ডাইমেনশনটাকে আরেকটু ইন ডেপথে বোঝার চেষ্টা করি। ডাইমেনশনটা কি? এই যে আমি একটু আগে বললাম যে আমরা এটাকে রো এবং কলাম আকারে সাজাই। এই রো এবং কলামের সংখ্যাটা থেকে আমরা ওই ডেটার ম্যাট্রিক্সটা বা ডেটাটার শেপটা আমরা বুঝতে পারি। তো আমরা এক্সেল বলি অথবা এসকিউএল বলি, পাইথন বলি, এই সকল জায়গায় আমরা এটাকে বলি শেপ। শেপ মানে বোঝায় যে এটা রো বরাবর কয়টা ভ্যালু আছে আর কলাম বরাবর কয়টা ভ্যালু আছে। ওইভাবে থেকে আমরা এটা শেপটা বের করি। এখন এই শেপটা যখন আমরা বের করতে যাই, তখন আমাদের এখানের মধ্যে এটাকে আমরা এলিমেন্ট গুলোকে একটা নির্দিষ্ট মার্কিং করে কাউন্ট করি। এখন এটাকে আমরা বলি MIJ। এখানে আই এবং জে দুইটাকে লেখা হয়েছে এই জন্য যে আই দিয়ে রো কে বোঝানো হচ্ছে, জে দিয়ে কলামকে বোঝানো হচ্ছে। যেমন আমরা যদি এখানের মধ্যে ক্যাপিটাল M এরকম একটা শেডেড বোল্ড করা থাকে, তার এটা দ্বারা আমরা বুঝতে পারি যে এটা একটা ম্যাট্রিক্স। আপনারা যদি কোনো ইউটিউব চ্যানেল বা কোনো একটা ব্লগ অথবা কোনো বইতে যখন ম্যাট্রিক্স এবং ভেক্টর রিলেটেড কোনো চ্যাপ্টার বা এই ধরনের কোনো ক্যালকুলেশন পাবেন, তখন দেখবেন যে ইকুয়েশনের মধ্যে কোনো কোনো জায়গায় এরকম একটা লেটার বড় হাতের এরকম বোল্ড করা আছে, মানে লেটার থাকলেই হবে না, সেটা এরকম শেড করা আছে। তখন আমরা বুঝতে পারবো যে এইটা হচ্ছে এটা একটা ম্যাট্রিক্স, এরকম বোল্ড করে শেড করা থাকে।
এটা ওই বইয়ে পড়ার সময় আমরা এটা ইন্ডিকেটর হিসেবে বুঝতে পারি যে দিস ইজ কল্ড এ ম্যাট্রিক্স। এখন আমরা এটাকে যখন এরকম একটা সাজাবো ফরম্যাটের মধ্যে, আমি এখানে বাম পাশ থেকে একদম লেফট সাইডের আপার কর্নার থেকে শুরু করব, মানে এই পজিশন থেকে শুরু করব। তাহলে এই পজিশনের মধ্যে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে M11। কেন 11? কারণ এই প্রথম 1 মানে হচ্ছে 1 নাম্বার রো, এটা হচ্ছে পরের 1 হচ্ছে প্রথম কলাম, তাহলে রো নাম্বার 1 কলাম নাম্বার 1 M11। ডান পাশে গেলে M12 রো নাম্বার 1, এখন স্টিল আমরা রো নাম্বার 1 এই আছি, কলামটা হয়ে গেছে 2 নাম্বার কলাম। তারপর সেম ভাবে আবার ডান পাশে কি করব, এই সেম 1 নাম্বার কলামই আমরা পরের যে 1 নাম্বার রোতেই আমরা পরের কলাম দেখব, 3 নাম্বার কলাম, 4 নাম্বার কলাম, এরকম করতে করতে আমি যদি বলি সি সংখ্যক কলাম, তাহলে এটাকে আমরা বলবো M1C। 1 মানে হচ্ছে এই রোতে আমি আসি, আর সি হচ্ছে সি সংখ্যক কলাম। এখন এই কলামটা ফাইনাইট সংখ্যা হতে পারে, এটা 200 300 400 500 510 হতে পারে, এটাকে সি দ্বারা আমরা চিহ্নিত করলাম। লাস্ট যে কলাম সেটা হচ্ছে সি নাম্বার কলাম। একই রকম ভাবে আমি যদি পরের লাইনে আসি, এটা আমাদের সেকেন্ড রো, তাহলে M21 হচ্ছে 2 নাম্বার রো 1 নাম্বার কলাম। সেকেন্ড রোতে পরের ভ্যালুতে যদি যাই, সেকেন্ড রো M2 2 নাম্বার কলাম 22, প্রথম কলাম দ্বিতীয় কলাম, তাহলে তৃতীয় কলাম কি হবে, সেকেন্ড রো তৃতীয় কলাম, থার্ড রো তৃতীয় কলাম, ফোর্থ রো তৃতীয় কলাম, এরকম করতে 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 আমরা বলতে পারি না সরি লিখতে গিয়ে ভুল করছি, আমি এতে এখানের মধ্যে সেকেন্ড রোতেই আসি থার্ড কলাম, সেকেন্ড রোতেই ফোর্থ কলাম, সেকেন্ড রোতেই ফিফথ কলাম, এইভাবে সেকেন্ড রোতেই সি সংখ্যক কলাম 2C। এখন আমি যদি এইভাবে 1 2 3 4 করতে করতে আমি নিচে চলে আসলাম আর সংখ্যক রো, আরও হচ্ছে একটা লিমিটেড নাম্বার, এটা ফাইনাইট নাম্বার, এটা 10 20 30 100 200 যে কোনো সংখ্যাই হতে পারে। আর দ্বারা আমরা একটা ফাইনাইট সংখ্যা বোঝাচ্ছি যে এত নাম্বার রো পর্যন্ত যদি যায়, তাহলে আমার প্রথম কলাম এক্ষেত্রে R1, তারপরে R2 R3 R4 R5 যেভাবে করতে RC, RC দ্বারা আমাদের লাস্ট কলাম লাস্ট রো এর শেষ ভ্যালুটা বোঝাচ্ছে। তাহলে প্রথম ভ্যালু M11 দিয়ে শুরু হয়েছে, শেষ ভ্যালু MRC দিয়ে শেষ হচ্ছে। এই সবগুলোকে যদি আমি এরকম ভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে এনক্লোজ করে রাখি, তখন আমি বলবো এইটা একটা ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্সের রো হচ্ছে R আর কলাম হচ্ছে C, এটা একটা R/C ম্যাট্রিক্স। এখন আমি যতগুলো সংখ্যা নিব সেইভাবে আমি R/C কে রিপ্রেজেন্ট করব। তো আমরা একটু আচ্ছা ভাই, এটা কি লাস্টের কলামটাকে কি মানে সি বলা হয় আর আর বলা হয়? লাস্টের কলামটা হচ্ছে সি, উপর থেকে সি কলাম, তো সি থেকে আসছে কলাম যে সিটা, আর রো থেকে আমি আর লেটারটা পাচ্ছি, তাহলে আমি লাস্ট রোটা হচ্ছে আর। আচ্ছা, লাস্টেরটা বুঝি। তো যদি আমরা এই জিনিসটা বুঝে থাকি, তাহলে আমি আপনাদের কাছে একটু কোশ্চেন করব, আপনারা আমাকে একটু আনসার দিবেন। আমি যদি এখন এ বি সি তিনটা ডাইমেনশন মানে তিনটা ম্যাট্রিক্স যদি নেই, আমি যদি জিজ্ঞাসা করি আপনাদেরকে যে এ এর ডাইমেনশন কত, আপনারা বলতে পারবেন? এটাকে 2 into 3 2/3, হ্যাঁ ওকে। তারপরটা 2:2 2:2 না 2/2, 2:2 বললে তো 2:2 বোঝায়, 2/2। তারপরটা 1:3 1/3। গুড, ভেরি গুড, এই তো আপনারা বুঝতে পারছেন, এবং আমরা এগুলো ছোটবেলায় কিন্তু দেখে আসছি। আচ্ছা, এটা যেহেতু পারছেন, তাহলে পরের স্লাইডে পারবেন। আমি যদি এখন আমরা তো শেপটা বুঝলাম, এখন তার ভিতরে ঢুকে আমি যদি এখানে কোনো একটা ভ্যালুকে যদি ইন্ডিকেট করতে চাই, বা ওখান থেকে যদি কোনো একটা ভ্যালুকে এক্সট্রাক্ট করে বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি তাদের নিজস্ব আলাদা একটা যেই পজিশনে ইন্ডিকেটরটা ইউজ করব। যেমন আমি যদি বলি A23, তাহলে আমি এখানে কোন ভ্যালুটাকে ইন্ডিকেট করছি? 1.6। তারপরটা e to the power 2x। তারপরটা C2। গুড, ভেরি গুড, এই তো আপনারা বুঝতে পারতেছেন। তাহলে আমরা এখানে ওই ম্যাট্রিক্সের ভিতরের ভ্যালুগুলো, এটা শেপটা বুঝলাম, এবং আমরা এটার ভিতরে কোন একটা ভ্যালুর পজিশনটা বের করে নিয়ে আসতে পারবো। আবার আমরা চাইলে হচ্ছে ভিতরে যে কোনো একটা ভ্যালুকে ধরলে ওই ভ্যালুটা আসলে কোন পজিশনে আছে সেটা আমরা বের করতে পারবো।
যেমন আমি এখানে 5.46 বললাম, কেউ কি বলবেন যে এটাকে আমি রো কলাম অনুসারে কিভাবে ইন্ডিকেট করতে পারি? এ দিয়ে কি 2 1 A1 2 A on 2 1 A21 রো A1 2 কলাম, রো নাম্বার 2 কলাম নাম্বার 1 A1 2 1। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমরা একটু সামারি করি। সামারিতে আমরা যেটা বুঝলাম এখানের মধ্যে তিনটা জিনিস আছে। প্রথম হচ্ছে স্কেলার, তারপর ভেক্টর, তারপর ম্যাট্রিক্স। তো স্কেলার হচ্ছে একটা ছোট ভার্সন যেটা শুধুমাত্র একটা রো একটা কলাম নিয়ে থাকে। তো একটা রো একটা কলাম মানে হচ্ছে যে ওইটার একটা নির্দিষ্ট রো থাকবে এবং একটা নির্দিষ্ট কলাম থাকবে। তার মানে আমি আমার এক্সেলের মধ্যে বা আমার ডেটা ফ্রেম বলি যদি পাইথনের ক্ষেত্রে, বা আমার যদি আমি যদি এটা এসকিউএল এর ক্ষেত্রে যদি বলি, একটা নির্দিষ্ট সেলের ভিতরে ভ্যালু যখন থাকবে ওটা আমরা বলছি স্কেলার, এবং ওটা আমরা একটা রো একটা কলাম দিয়ে চিহ্নিত করি। এখন আমি যদি বলি তার থেকে একটু বড় হচ্ছে ভেক্টর। ভেক্টরটা হচ্ছে দুই রকম ভাবে হতে পারে, হয় একটা রো হবে সি সংখ্যক কলাম, অথবা আর সংখ্যক রো হবে একটা কলাম। তার মানে আমি চাইলে এটাকে হচ্ছে পরবর্তী ডান পাশে যদি আমি পরপর লিখি তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে রো ভেক্টর। আর যদি আমি উপর থেকে যদি নিচের দিকে যাই তাহলে সেক্ষেত্রে আমি লম্বালম্বি বললে আমি বলবো কলাম ভেক্টর। আমরা দুইটা ওয়েতেই আমরা রাখতে পারি। এখন এই দুইটাকে যদি আবার আমি মিক্স আপ করি তাহলে সে আবার এখান থেকে একটু বড় ভার্সনে চলে যায়, সেটা হচ্ছে ম্যাট্রিক্স। এবং এই ম্যাট্রিক্সটাকে আমরা আর বাই সি সংখ্যক কলাম আকারে লিখতে পারি। তো এই হচ্ছে আমাদের সামারি। আমরা যখন সিঙ্গেল একটা ভ্যালু নিয়ে কাজ করি তখন এটা আমাদের স্কেলার থাকে। যখন আমি একটা রো এর নির্দিষ্ট কোনো ভ্যালু বাম থেকে ডান দিকে কাজ করি, ওগুলো নিয়ে যখন আমি কোনো অ্যানালিসিস করি বা কোনো মেজারমেন্ট বের করি তখন এটা আমার রো ভেক্টর হয়। আর যদি ওই ভ্যালুগুলো উপর থেকে নিচের দিকে লম্বালম্বি থাকে তাহলে আমরা এটাকে বলি কলাম ভেক্টর। আর ম্যাট্রিক্সের মধ্যে রো এবং কলাম দুই সাইডের ভেক্টরের ভ্যালুগুলো মিক্স আপ করে একটা স্কোয়ার ফরম্যাট তৈরি হয় বা একটা রেক্টেঙ্গেল ফরম্যাট তৈরি হয়। এটা একটা স্কোয়ার ফরম্যাট হলে আমার আর সংখ্যক রো সি সংখ্যক কলাম, আবার এটা চাইলে হচ্ছে একটা রেক্টেঙ্গেল ফর্মে হতে পারে আর সংখ্যক রো সি সংখ্যক কলাম। যদি স্কোয়ার ফরম্যাটে হয় তাহলে নাম্বার অফ আর মানে নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম সেম থাকে। আর রেক্টেঙ্গেল হলে সেক্ষেত্রে এটা সেম থাকবে না, হইতে পারে যে রো আমার 3টা কলাম হচ্ছে 7টা, এরকম লম্বা রেক্টেঙ্গেল হইতে পারে। অথবা এটা আবার লম্বালম্বি হইতে পারে, যেরকম এরকম লম্বা হইতে পারে যে রো এখানে 1 2 3 4 5 6 7টা, কলাম হচ্ছে 2টা মাত্র। এরকম আমরা লিখতে পারি 7/2, বা এটাকে আমরা লিখতে পারি ধরেন 3/7। আচ্ছা, তাহলে আমরা এটাকে বুঝলাম যে ম্যাট্রিক্সটাকে আমরা এরকম ভাবে ছোট বড় করে ডানে বায়ে লম্বালম্বি করে বা খাড়া খাড়া ভাবে করে আমার ম্যাট্রিক্সটাকে সাজাতে পারি। এই জিনিসটা যদি আমি বুঝি তাহলে আমার ডেটা ফ্রেমটা বুঝতে সুবিধা হবে যে একটা ডেটাগুলোকে যখন আমি সাজাবো তখন আমি কিভাবে সাজাবো, লম্বালম্বি সাজাবো নাকি হচ্ছে রোতে সাজাবো। ওটার জন্য আমরা তখন ফাংশন ইউজ করি, পাইথনের ফাংশন ইউজ করি বা এসকিউএল এর ফাংশন ইউজ করি। কুইরি করতে গেলে এক্সেলের ক্ষেত্রে আমাদের ফাংশন ইউজ করতে হয়, বা জাস্ট খালি আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে ক্লিক করলাম আমাকে ওরকম ভাবে বলে দিবে। আচ্ছা, ভেক্টর ইন স্পেস মানে হচ্ছে আমার ভেক্টরগুলোকে আমি কয়টা অ্যাঙ্গেল থেকে বা কয়টা সাইড থেকে এটাকে আমি দেখার চেষ্টা করছি। এখানে 3টা ডাইমেনশনের কথা বলছি, আরো ডাইমেনশন আরো পরে অ্যাডভান্স লেভেলে আমরা দেখব। একটা ডাইমেনশন হচ্ছে যদি আমার সিঙ্গেল একটা ভ্যালু থাকে, দ্যাট মিন্স এটা যদি আমার একটা স্কেলার থাকে। স্কেলার থাকলে কি হবে, আমার লাইনের মধ্যে এটা হচ্ছে আমার লাইনের আপনার যে সরল রেখার লাইন, এই লাইনের উপর আমি একটা পয়েন্ট নিলাম, তার মানে এটা হচ্ছে আমার একটা স্কেলার ভ্যালু। এখন যদি আমার এখানে ভেক্টর আকারে থাকে, তার মানে ভেক্টরটা যদি 2 ডাইমেনশনাল থাকে তখন সেক্ষেত্রে কি হবে, তখন সেক্ষেত্রে একটা থাকবে আমার এক্স অ্যাক্সিস বরাবর, একটা থাকবে ওয়াই অ্যাক্সিস বরাবর। তো আমি দুইটা ভ্যালু এখানে আমাদের পাবো ভেক্টরের ভিতরে 2 এবং 4। প্রথমটা রো ইন্ডিকেট করে, পরেরটা কলাম ইন্ডিকেট করে। তাহলে আমি রো যদি বলি 2, তাহলে আমি বামটা থেকে ডানে 2 ঘর পর্যন্ত যাব, আর সি হচ্ছে কলাম 4 ঘর, তার মানে উপর নিচ থেকে উপর দিকে লম্বালম্বি 4 ঘর যাব, 1 2 3 4 ঘর। এই দুইটা যে জায়গায় পয়েন্টে ছেদ করছে এই ছেদবিন্দু হচ্ছে আমাদের 2 ডাইমেনশনাল ভেক্টর। তো 2 ডাইমেনশনাল ভেক্টর দিয়ে আমাদের বেশিরভাগ কাজ হয়, এবং এখানে 2 ডাইমেনশন বলতে দুইটা ভেরিয়েবল বোঝাচ্ছে। যেমন আমি যদি বলি এখানে সাপোজ হাইট, এটা বললাম ওয়েট, তাহলে হাইট এবং ওয়েটের ভ্যালুগুলো আমি এখানে মধ্যে পয়েন্ট আউট করে বসাচ্ছি। বা আমরা এখানে বলতে পারি একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালুগুলো যখন আমরা এখানে প্লট করব তখন এরকম আমরা পয়েন্টগুলো পাবো, যেটা আলটিমেটলি একটা স্কেলার প্লট তৈরি হয়।
যদি এটা 3 ডাইমেনশনাল হয় তখন সেক্ষেত্রে আরেকটা মাত্রা বা আরেকটা টার্ম এখানে অ্যাড হয়, এক্স এর সাথে ওয়াই এর সাথে জেড অ্যাড হয়। তো এক্স হচ্ছে এদিকে আমার এক্স এক্সিস, এদিকে হচ্ছে ওয়াই এক্সিস, আর উপরের দিকে হচ্ছে জেড এক্সিস। 3 ডাইমেনশনাল ফরম্যাটে তৈরি হয়, যেটা আমরা কিউব ফরম্যাট বলি। ওটার ভিতরে 3টা ভ্যালু যদি থাকে, ধরলাম W 2 3 4, তাহলে এক্স এক্সিস বরাবর 2 ঘর যাবে, ওয়াই এক্সিস বরাবর 3 ঘর যাবে, জেড এক্সিস বরাবর 4 ঘর যাবে। এটা এই পয়েন্টের মধ্যে এসে ছেদ করছে, কাইন্ড অফ এটা শূন্যের মধ্যে ভাসতেছে। তো 3 ডাইমেনশনও থাকে। এবার আমরা কিছু ক্যালকুলেশন করি। তো ফার্স্টে আমরা আসি হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। স্কেলার যে মাল্টিপ্লিকেশন বা স্কেলারের যে অপারেশন, সেই অপারেশনটা খুবই বেসিক লেভেলের অপারেশন, এবং আমরা ছোটবেলায় মানে আমরা প্রতিনিয়ত যেই ক্যালকুলেশন করি সেগুলো আসলে সবই ক্যালকুলেশনগুলো সব ক্যালকুলেশনগুলো স্কেলার ক্যালকুলেশন। যেমন আমি যদি বলি 2 + 2, তাহলে এটা আমার আনসার হচ্ছে 4। তার মানে এটা একটা স্কেলার ভ্যালু, এটা একটা স্কেলার ভ্যালু, যোগফলে পেলাম স্কেলার ভ্যালু। ঠিক তেমনিভাবে আমি বললাম 4 × 2 = 8, তার মানে 4 একটা স্কেলার ভ্যালু এবং 2 একটা স্কেলার ভ্যালু, তার মধ্যে গুণ অপারেশন করলাম, আমি এখানের মধ্যে স্কেলার আউটকাম পেলাম বা স্কেলার মাল্টিপ্লিকেশন পেলাম। এখন এক্ষেত্রে স্কেলার মাল্টিপ্লিকেশনটা যখন আমি ভেক্টরের সাথে করি তখন সেক্ষেত্রে কি হবে? তো যখন আমার ভেক্টরের সাথে করব, এখানে নিয়মটা হচ্ছে যে ওই স্কেলার সিঙ্গেল ভ্যালু সে কি করবে, ভেক্টরের প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হবে, বা যোগ হইতে পারে, বিয়োগ হইতে পারে, গুণও হইতে পারে। যেমন আমি যদি বলি যে 3 হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু, এটা একটা স্কেলার ভ্যালু, আর এইটা একটা রো ভেক্টর, মানে এখানে রো আকারে ভেক্টরের ভ্যালুগুলো দেওয়া আছে, বাম থেকে ডানে 3টা ভ্যালু -1 2 এবং 5। এখানে একটা গুণ অপারেশন আছে, তাহলে এক্ষেত্রে স্কেলার মাল্টিপ্লিকেশন বোঝাচ্ছে যে 3 এর সাথে বাকি 3টা এলিমেন্টকে আমি আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি গুণ করতেছি। তাহলে 3 × -1 এখানে একটা গুণ হবে, 3 × 2 এখানে একটা গুণ হবে, 3 × 5 এখানে একটা গুণ হবে। এটা ব্যাপারটা হচ্ছে এরকম, যদি সহজ করে বলি যে আমি যদি অনেক সময় দেখা যায় যে আমাদেরকে এরকম ব্র্যাকেট দিয়ে ভিতরে মাল্টিপল ভ্যালু থাকে, তখন আমরা করি কি, ব্র্যাকেটটা তুলে ফেলে করি কি, এর সাথে গুণ করি, এর সাথে গুণ করি, এর সাথে গুণ করি। সিমিলারলি বিষয়টা হচ্ছে একই রকম। এখানে স্কেলার ভ্যালুটা ভেক্টরের ভিতরে প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হয়ে দেন আমার ফাইনাল আউটপুটটা দেখাবে। এখন এটা রো এর সাথে যেহেতু হচ্ছে, কলামের সাথেও হবে। তো এখানে আমি জাস্ট আরেকটা এক্সাম্পল, এখানের মধ্যে 2টা এক্সাম্পল দেখাচ্ছি, যে যদি আমার এই স্কেলার ভ্যালুটা লাইক 3 না হয়ে যদি এটা আমার ফ্র্যাকশন হয়, তাও আমার একই রকম ভাবে গুণ হবে। হাফের সাথে একবার -1, তারপর 2 তারপর 5, 3বার গুণ হচ্ছে। আবার -2 যদি হয় তাও একই রকম ভাবে গুণ হবে। আবার চাইলে আমি এটাকে কলামের সাথেও গুণ করতে পারি। আমি যদি বলি যে 4 মাল্টিপ্লিকেশন বাই, আমি এখানে একটা কলাম ভেক্টর দিয়ে বললাম 7 1 2, তাহলে এক্ষেত্রে আমার গুণফলটা কি হবে, একই রকম ভাবে 4 এর সাথে প্রথম ভ্যালুতে গুণ হবে, 4 7 28, 7 ভ্যালুটা আমার এই কলাম ভেক্টরের প্রথম ভ্যালু, উপরের ভ্যালু, তাহলে 28 গুণফলটা উপরেই বসবে। তারপরে 4 1 4, 4 2 8, এই হচ্ছে আমার গুণফল। এটাকে আমরা বলছি স্কেলার মাল্টিপ্লিকেশন ভেক্টরের সাথে যখন আমি করি। আর ভেক্টরের এডিশনটা এবং সাবট্রাকশনটা হচ্ছে খুব একই রকম ভাবে, 2টা ভেক্টরের ভিতরের এলিমেন্টগুলো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের সাথে যোগ হবে, একটার সাথে সবগুলো যোগ হবে না, প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগ হবে। আর এখানে প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে যে 2টা ভেক্টরকে আমি যোগ করব, এরা একই ডাইমেনশনে হইতে হবে। ডাইমেনশন চেঞ্জ হলে যোগ করা পসিবল না, বিয়োগ বা গুণ কোনো কিছুই করা পসিবল না। যেমন আমি যদি এখানের মধ্যে বলি যে এটা একটা ভেক্টর 2 3, এটা আরেকটা ভেক্টর 1 4, এখন এই দুটার মাঝখানে কি করতেছি, যোগ করতেছি। তাহলে নিয়মটা কি হচ্ছে যে প্রথম ভেক্টরের প্রথম ভ্যালু, দ্বিতীয় ভেক্টরের প্রথম ভ্যালু, প্রথমটা এই দুইটা এখানের মধ্যে যোগ হবে। একই রকম ভাবে 3 এবং 4 পরের দুইটা আছে, তো 3 এবং 4 এই দুইটা তখন আমার আলাদাভাবে এখানে যোগ হবে, তখন আমার এখান থেকে যোগফলটা বের হবে। মাইনাস করার ক্ষেত্রেও তাই, যদি আমি এটাকে লম্বালম্বি করি তার ক্ষেত্রে একই রকম। আমার প্রথম কলাম ভেক্টরের প্রথম ভ্যালুর সাথে দ্বিতীয় কলাম ভেক্টরের প্রথম ভ্যালু যোগ হবে, মানে প্রথম উপর থেকে 2টা যোগ হবে, মাঝখান থেকে 2টা যোগ হবে, লাস্ট থেকে এই 2টা যোগ হবে। এইভাবে যোগ হয়ে আমার ফাইনাল যোগফলটা বের হবে। মাইনাসের ক্ষেত্রেও তাই একই রকম কাজ করবে।
পজিশন ওয়াইজ এলিমেন্ট ওয়াইজ তাদের যোগফল এবং বিয়োগফলটা হবে। আর এখানে এক্স্যাক্টলি সেম ডাইমেনশন হতে হবে, ডাইমেনশন চেঞ্জ হলে আমার এই যোগফলটা হবে না। যেমন আমি যদি বলি সাপোজ 2 1 আর এখানে আমি বললাম যে 4 0 3, তাহলে এখন এই দুটার মধ্যে কিন্তু যোগ হবে না। কেন হবে না? কারণ 2 এর সাথে ধরেন 4 যোগ করলাম, 1 এর সাথে 0 যোগ করলাম, তাহলে 3 কি করবে? 3 কার সাথে যোগ হবে? তখন কিন্তু ম্যাথমেটিক্যালি আমি এখানের মধ্যে যোগ করতে পারছি না ভেক্টরের নিয়ম অনুসারে। এই জন্য যেই দুইটাকে আমি যোগ করব ওই দুইটা সেম ডাইমেনশন অবশ্যই হইতে হবে। সাবট্রাকশনের ক্ষেত্রেও সেম। তো এখানে আমি সাবট্রাকশনে আরেকটা জিনিস, এখানে একই জিনিসই আর কি, আমি একটু স্কিপ করি। ভেক্টরে অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন যদি একসাথে করতে চাই তখন কি করব? আমরা আলাদাভাবে দেখছি মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হয় এবং অ্যাডিশনটা আমরা দেখলাম কিভাবে যোগ করতে হয়। এখন এই দুটো যদি একসাথে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করি? তো আমরা ছোটবেলায় কিন্তু একটা যে সরল করার ক্ষেত্রে একটা ফর্মুলা ইউজ করতাম, সেটা হচ্ছে বড মাস। মনে আছে? কোনটা কি বোঝায় বলতে পারবেন? বলতে পারবেন কোনটা কি বোঝায়? শুরুতে ব্র্যাকেট অর, তারপর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। এখন আমি যদি এই ইকুয়েশনটার কথা বলি যে v1 মানে ভেক্টরে একটা প্রথম ভেক্টর প্লাস একটা স্কেলার তার সাথে v2 গুণ করতেছি, তার মানে v1 আর এখানে একটা স্কেলার যোগ করতেছি আর গুণ করতেছি একটা ভেক্টরের সাথে। তাহলে নিয়ম অনুসারে গুণের কাজটা আগে হবে, তাহলে আগে হবে এই গুণের কাজটা, এখান থেকে যে গুণফলটা আসবে তার সাথে আমার পরবর্তীতে v1 এর সাথে যোগ হবে। যেমন আমি যদি এখানের মধ্যে বলি যে এটা হচ্ছে আমার একটা রো ভেক্টর 2 3, তার সাথে আমি যোগ করতেছি 3 × 1 4, এটা একটা রো ভেক্টর। তো নিয়ম অনুসারে প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ মানে সরি অরের কাজটা হবে, মানে ব্র্যাকেট যেহেতু এখানে নাই তাহলে আমার বাকি থাকে হচ্ছে ভাগ ওই জায়গায় নাই, তাহলে থাকে গুণ। তো গুণের কাজটা এখানে হবে, তো গুণের কাজটা হচ্ছে এই গুণের কাজ। 3 এর সাথে 1 এবং 4 ইন্ডিভিজুয়ালি গুণ হবে, গুণ হয়ে হলো 3 এবং 12। আর একটু আগে যে আমাদের একটা ভেক্টর ছিল 2 3, এই 2 3টা এখানের মধ্যে আবার চলে আসছে। এখন এই দুইটা আবার ডাইমেনশন সেম হয়ে গেছে, সেম হওয়াতে আমার জন্য যোগ করাটা ইজি হয়ে গেছে। দেন আমি আমার লাস্ট ক্যালকুলেশন করে ফাইনাল যে আউটকামটা এটা আমি বের করতে পারছি। তো এগুলো হচ্ছে আমাদের ভেক্টরের সাথে ম্যাট্রিক্স, ভেক্টরের সাথে ভেক্টর বা ভেক্টরের সাথে স্কেলার গুণ করা, যোগ করা, বিয়োগ করা, এই ধরনের বেসিক কাজগুলো আমরা বুঝলাম। তো এগুলো খুবই সহজ জিনিস। এখন আমরা আসি হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা কিভাবে করতে হয় এটা করার জন্য আমি আপনাদেরকে একটা ছোট্ট টেকনিক শিখিয়ে দিই। সেটা হচ্ছে এরকম যে আমরা ওই ছোটবেলা বড়বেলা আসলে বলে ঠিক না, আমরা আপনাদের মধ্যে কারা দাবা খেলেন আমি জানি না, দাবার মধ্যে ঘোড়া যেটা আছে, ঘোড়া কি করে? ঘোড়া এল শেপে যায়, এইভাবে এল শেপে যায়, আড়াই ঘর। হ্যাঁ, আমরা বলি বাংলায় আড়াই ঘর যায়, 1 2 আড়াই এরকম ঘরে যায়। আচ্ছা, তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে আমরা এরকম একটা ঘোড়ার মতো আড়াই ঘর নিয়ম ফর্মুলা ফলো করব। সেটা হচ্ছে এরকম যে এল আছে না, এল এর মতো শেপ, এই এলটাকে আমি যদি উল্টায় দেই তাহলে এটা দেখতে হয় এরকম উল্টা এল। তো আমরা একটা উল্টা এল এর যে ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা ফলো করব। উল্টা এল বলতে কি বোঝায়? উল্টা এল বলতে বোঝায় যে আমি ফার্স্টে এই লম্বা যে দাগটা আছে, এই এখানে যে আমি একটা হরিজন্টাল লাইন ড্র করলাম, একটা লাইন বরাবর যাবে আর এটা যাবে লম্বালম্বি কলাম বরাবর। এইভাবে হচ্ছে আমাদের গুণ এবং যোগটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে করতে হয়। আমি একটু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দেখাই। ফার্স্টে আমরা আসি যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কিছু শর্তাবলী আমরা একটু বুঝি। শর্তাবলী জানাটা দরকার। প্রথম শর্ত হচ্ছে যে আমি যখন দুইটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করব, ওই দুইটা ম্যাট্রিক্সের যেই ইনার ডাইমেনশনটা অবশ্যই আমার সেম হইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ইনার ডাইমেনশন বলতে কি বোঝায়? ধরেন আমি একটা ম্যাট্রিক্স নিলাম এখানে 2/4 আর একটা ম্যাট্রিক্স নিলাম 4/3। আচ্ছা, এখন এই দুইটার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আদৌ সম্ভব হবে কিনা এটা সবার আগে টেস্ট করতে হবে। যদি সম্ভব হয় তারপর আমরা ম্যাট্রিক্সের গুণটা করতে পারবো। এখন আপনি এটাকে যদি আপনি একটু এনক্লোজড করে চিন্তা করেন বা এইভাবে যদি আপনি একটা বক্সের চিন্তা করেন, আপনি খেয়াল করে দেখেন 2 এবং 3 এই দুইটা সংখ্যা কাইন্ড অফ বাইরের দিকে ইনক্লাইন,
মানে কাইন্ড অফ বাইরের দিকে একটা মানে তার একটা ইনক্লাইনেশন থাকে, বাইরে থেকে আর কি দেখা যায়। আর এই দুইটার পেছনে, 2 এর পেছনে আর 3 এর পেছনে ভিতরের দিকে এই দুইটা ভ্যালু আমরা দেখতে পাই, 4 এবং 4। এই 4কে বলতেছি আমরা আমাদের ইনার ডাইমেনশন। তো যদি এই ইনার ডাইমেনশন যদি ইকুয়াল, যদি সেম হয়, এটা ইকুয়াল যদি আমার সেম হয়, তাহলে সেক্ষেত্রে এটা আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে পারবো, মানে এটা এলিজিবল এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার ক্ষেত্রে। বাট যদি ভিতরের এই দুটো ডাইমেনশন বা দুটো ভ্যালু যদি সেম না হয়, তাহলে সেক্ষেত্রে আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে পারবো না। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে যদি বলি, ধরেন আমি বললাম যে 6/5 আর বললাম যে 5/3, এই দুটোর মধ্যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল, কারণ ভিতরে ইনার ডাইমেনশনটা সেম। বাট যদি আমি এটাকে এইভাবে বলতাম যে 6/5 আর ধরেন 4/7, তাহলে এই দুটার মধ্যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হতো না, করা সম্ভব ছিল না, কারণ ভিতরে ইনার ডাইমেনশন এই দুইটা নট ইকুয়াল, সমান না। এটা আমাদের প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে আমি যখন এদেরকে গুণ করব, তখন এইটা আমার এলিমেন্ট ওয়াইজ গুণ হবে, এবং এলিমেন্ট ওয়াইজ গুণ করার ক্ষেত্রে হবে কি, যে আমি প্রথম ম্যাট্রিক্সের ফার্স্ট রো আর সেকেন্ড যে ম্যাট্রিক্স ওইটার ফার্স্ট কলামটাকে আমি গুণ করব। তাহলে ওই যে এল শেপের কথা বলছিলাম, দেখেন এল শেপটা হচ্ছে এরকম বোঝায়, যে এল শেপের প্রথম যে হরিজন্টাল লাইন, এটা বোঝানো হচ্ছে যে আমাদের ফার্স্ট ম্যাট্রিক্স যে থাকবে ওইটার ফার্স্ট রো, আর এটা দ্বারা বোঝায় যে আমাদের যে ম্যাট্রিক্সটা আমি গুণ করতেছি সেই ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম দিয়ে আমরা শুরু করব, এই এল শেপটা দিয়ে শুরু করব। এটা আমি যখন প্র্যাকটিস করার পরে স্লাইডে আমি যাব, তখন আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি দেখাতে পারবো। 3 নাম্বার শর্ত হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ। এখন কমিউটেটিভ একটা ম্যাথমেটিক্যাল টার্ম, এটা বুঝতে গেলে এখন বোঝার দরকার নেই, জাস্ট এইটুকু ধরে রাখেন, এটা বুঝে রাখেন যে a মাল্টিপ্লাইড বাই b ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এইটা b মাল্টিপ্লাইড বাই a ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের সমান না। আমরা যেমন নরমালি বলি যে 3 দুগুণে 6, এভাবে লিখি, আবার এটাকেও আমরা এভাবে লিখতে পারি 2 × 3 6, জিনিস কিন্তু একই। বাট ম্যাট্রিক্সের ক্ষেত্রে এরকম a আর b এর গুণফল আর b আর a এর গুণফল সমান হবে না। কেন সমান হবে না? কারণ a এর যে ডাইমেনশন আবার b এর ডাইমেনশন, এই ডাইমেনশন যখন আমি এটাকে রিভার্স করব, তখন সেম ভাবে ডাইমেনশন ম্যাচ নাও করতে পারে। যেমন আমি যদি এটাকে একটা एग्जांपल হিসেবে ধরি, 2/4 আর 4/3, আমি যদি এটাকে আগায় নেই আর এটাকে যদি পরে নেই, তাহলে লিখতে পারি আমি 4/3 আর এটা হচ্ছে 2/4। খেয়াল করেন, আমি কিন্তু এখানে বুঝতেই পারছি যে এটা আমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল না। তাহলে a আর b পসিবল হচ্ছে, বাট b আর a পসিবল হচ্ছে না। তো এটা আসলে কমিউটেটিভ না, ইটস নট কমিউটেটিভ, নট ইকুয়াল টু দিস ওয়ান, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। এই 3টা শর্ত, এবং এই 3টা শর্ত মেনেই আমাকে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করতে হয়। এবার আমরা একটা প্র্যাকটিসে আসি, এবং আমি আপনাদেরকে জাস্ট হাতে কলমে দেখাচ্ছি, জাস্ট কনসেপ্টটা বোঝার জন্য, কিন্তু আমরা কখনোই হাতে কলমে করব না। আমরা জাস্ট পাইথনে কোড করার সময় এক লাইনের কোড করব, আমাকে আনসার দিয়ে দিবে। এই পুরো মানে খাতা ধরে পৃষ্ঠা ধরে আমার লিখে লিখে করার দরকার নেই, আমি আপনাকে কনসেপ্টটা, বেসিক কনসেপ্টটা বুঝাই দিচ্ছি। তা আমরা প্রথমেই যেটা দেখব যে এই দুইটার মধ্যে, আমি তো এই দুইটা গুণ করতেছি, এই দুইটার মধ্যে ডাইমেনশন ঠিক আছে কিনা সবার আগে আমি এটা চেক করব। তো প্রথমটা ডাইমেনশন কেউ একজন বলবেন যে এটা ডাইমেনশনটা কি? দুই বাই 4 into 4 2/4 পরেরটা 4/1 4/3 সরি। তার মানে এদের মধ্যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল। ওকে ফাইন, ফার্স্ট কন্ডিশন ফিল আপ হচ্ছে। সেকেন্ড যেটা ছিল যে ওই যে এল শেপের যে বিষয়টা, হ্যাঁ, তো এল শেপের ক্ষেত্রে যেটা হয় যে আমি প্রথমে হচ্ছে রোটাকে নিব, এই যে এই দাগটা বোঝায় যে হরিজন্টাল লাইন, দ্যাট মিন্স রো, তার মানে এটা হচ্ছে আমার রো, আর লম্বা লাইনটা হচ্ছে আমাদের কলাম, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম রো এবং প্রথম কলাম। আচ্ছা, আমি এখানের মধ্যে একটা শেপ তৈরি করে রাখি। ওকে, আরেকটা জিনিস আমি একটু বলে দিই যে এই যে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করছি, আগের স্লাইডে যদি আমি যাই, এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার পরে এটার ফাইনাল ডাইমেনশনটা আসলে কিরকম হবে,
এটা একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে এরকম, আমার মনে হয় যে এখানে লেখা অনেক জিনিস আছে, তার মাঝখানে না লিখে আমি আপনাদেরকে আলাদাভাবে একটু লিখে দেখাই। এটা তখন ওপেন করি না, আমি এখন একটু ওপেন করে আপনাকে দেখাই। তো আমরা ধরেন এখানের মধ্যে বললাম যে 4/3 আর হচ্ছে বললাম 3/6, তার মানে এদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল। ওকে ফাইন। দ্বিতীয় হচ্ছে এল শেপে আমি এটাকে সাজাতে পারবো। ওকে ফাইন। এখন কথা হচ্ছে যে এদের যেই গুণ করার পরে আলটিমেট রেজাল্ট আসলে কত আসে, ডাইমেনশনটা কত আসে। তো ডাইমেনশনটা হচ্ছে এরকম যে আমরা তো ইনার ডাইমেনশনের একটা বিষয় বলছি যে এই দুটো সমান হতে হবে, আর বাইরের যে ডাইমেনশন, আউটার সাইডে যে ডাইমেনশন আছে, এই ডাইমেনশনটাই মূলত আমাদের আলটিমেট ফাইনাল আউটকাম। তার মানে এখান থেকে 4 আসবে আর এখান থেকে 6 আসবে, 4 এবং 6, তাহলে আমার নতুন ডাইমেনশন হবে 4/6। সিমিলারলি আমি যদি এখানে আরেকটা এক্সাম্পল বলেছিলাম 6/5 এবং 5/3, তাহলে এখান থেকে আমার আলটিমেট রেজাল্টটা হবে এরকম 6/5 বাই 5/3, এই দুইটার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে আনসার আসবে 6/3, মানে আমার আলটিমেট যে ডাইমেনশনটা ওটা হবে 6টা রো এবং 3টা কলাম সম্বলিত। তো এখন আমি যদি আমাদের এখানে এক্সাম্পলে যাই যে আমার এখানের মধ্যে 2/4 আর হচ্ছে 4/3, তাহলে আমার আলটিমেট ডাইমেনশনটা আসলে দাঁড়াবে 2/3, 2টা রো 3টা কলাম। তা আমি এখানে মনে মনে হচ্ছে একটা রো নিলাম, 2টা রো নিলাম, এখান থেকে একটা কলাম নিলাম, এখান থেকে একটা কলাম নিলাম, এখান থেকে একটা কলাম নিলাম, 3টা কলাম নিলাম। এবার আমরা একটা ইন্টারেস্টিং ক্যালকুলেশন দেখি। আমরা কিন্তু এখানের মধ্যে প্রথম ম্যাট্রিক্সের প্রথম রোটা নিছি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম নিছি। এখন আমি যদি এই কলাম এবং রো এর পজিশন চিন্তা করি, তাহলে এটা হবে 1, এটা হবে 1 রো 1 কলাম। তাহলে এখানে আমি যদি এটার পজিশন A11 লিখি এবং এদের প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল পজিশন A12 এবং A13 লিখলাম, এখান থেকে আমি লিখলাম A21, A22 এবং A23, এটা তো আমরা জানি, এইভাবে আমরা বসাতে পারি। এখন কথা হচ্ছে যে A11 এর ভিতরে কে বসবে? এটার ভিতর বসবে যেই ফার্স্ট কলাম, ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম যে গুণ করতেছি, এই গুণ করার ভ্যালুগুলো A11 এর ভিতরে এসে জমা হবে। এবং তাই কিন্তু আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি, যেমন 2 4 3 1 1 4 3 4, দেখেন 2 এদের মধ্যে আমি গুণ করতেছি, তাহলে আমার 2 1 4 4 3 3 1 4, 2 1 4 4 3 3 1 4। তাহলে এদের ভিতরে নিজেদের মধ্যে গুণ করলাম আর এই গুণফলটাকে যোগ অবস্থা রেখে দিলাম। এবার আমি যদি পরের কলাম ধরি, সেকেন্ড কলাম, আমার রোটা আমি ফার্স্ট রাখতেছি 1 রো আর কলাম দিচ্ছি আমি সেকেন্ড কলাম, তার মানে 2 নাম্বার কলাম। তাহলে দেখেন তো এটা কোথায় বসবে, এটা এখানে বসবে A12 তে। এবার আমরা আবার গুণ করি 2 4 3 1 5 2 2 2, তাই না? 2 4 3 1 5 2 2 2, মানে এদের সাথে জোড়ায় জোড়ায় গুণ করতেছি, এখানে বসতেছে। এবং আমি যদি তারপরের কলামটা যদি চিন্তা করি, তাহলে খুবই স্বাভাবিক এটা A3 তে গিয়ে বসবে। তাই হয়েছে 2 2 4 7 3 2 1 3, 2 2 4 7 3 2 1 3। আমার প্রথম রো কিন্তু কমপ্লিট। প্রথম রো তার সাথে 3টা কলাম পর পর গুণ করতেছি, প্রথম কলামটা গুণ করে এখানে রাখছি, দ্বিতীয় কলাম গুণ করে এখানে রাখছি, তৃতীয় কলাম গুণ করে এখানে রাখছি, এবং এই 3টা ভ্যালুই কিন্তু প্রথম রোতেই অবস্থিত। সেকেন্ড রোতে এখন হাত দিই নেই। এবার যদি আমার সেকেন্ড রোতে এবার হাত দিতে হয়, এবার আমরা আসি সেকেন্ড রোতে হাত দিলে সেটা দেখতে কিরকম হবে। এখন আমরা সেকেন্ড রোতে আসি। এখন সেকেন্ড রোতে যখন আসবো তখন এই গুণগুলা আসবে সেকেন্ড রোতে, এই জায়গায় ঢুকবে। এবার আমরা প্রথম কলামে দেখি ওই এল শেপ, হরিজন্টাল ভার্টিক্যাল। এবার 5 1 7 4 4 3 2 4, এটা কোথায় বসবে? সেকেন্ড রোতে আমরা আসছি।
51744324 A21 এ। এবার আমি পরের কলামে ধরি, এখানে আমার প্রথম ম্যাট্রিক্সের ছিল সেকেন্ড রো, আর এখন আমরা আসতেছি সেকেন্ড কলাম, তাহলে 22, তাহলে A22 কোথায়? এখানে, এই জায়গাতে আমরা পরেরটা পাচ্ছি। সিমিলারলি আমি যদি থার্ড কলামে যাই, তাহলে সেকেন্ড রো থার্ড কলাম 2 3, তাহলে A23টা এখানে আছে, এখানে বসবে। তাহলে আমার যে দুইটা গুণ করার পর যে আলটিমেট 2/3 ম্যাট্রিক্সের যে রেজাল্টটা আসার কথা, যে ডাইমেনশনটা, ওই ডাইমেনশন অনুযায়ী আমাদের 6টা পার্ট এখানের মধ্যে গুণ অবস্থায় রেখে আমি তাদের মধ্যে যোগ অবস্থা, মানে ইন্টারনালি গুণ করতেছি প্রত্যেকটা এলিমেন্ট, আর ওই জোড়াগুলোকে যোগ অবস্থায় রাখছি। এখন আমি যদি পুরো ক্যালকুলেশনটা করি, আমি পাবো এরকম একটা ভ্যালু 31 26 41 53 51 73। এটা হচ্ছে আমাদের এই দুইটা ম্যাট্রিক্সের গুণফলের রেজাল্ট। এইভাবে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা করতে হয়। আপনারা বুঝতে পারছেন কিছু? জি স্যার। আপনাদেরকে এরকম দুইটা ভ্যালু দিলে আপনারা পারবেন, হাতে কলমে করতে পারবেন? জি স্যার। আচ্ছা, ঝামেলা লাগে। এক দুইবার প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। মানে ছোট করে করবেন, 2/2 ম্যাট্রিক্স দিয়ে করবেন, বা হচ্ছে 1/3 3/2 ম্যাট্রিক্স দিয়ে করবেন, যেটা আনসার ছোট আসবে। তারপর বড় বড় ভার্সনে যাবেন। তো এটা গেল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। জাস্ট কনসেপচুয়ালি জিনিসটা বললাম, নট নেসেসারি যে আপনাকে এই প্রসেসটা এখন পড়তে হবে, মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, দরকার নাই। জাস্ট শুধুমাত্র একটা থিমটা জেনে রাখেন। এখন আমরা কিছু অপারেশনসের মধ্যে আসি, যে অপারেশনসগুলো আমরা যখন বিভিন্ন অ্যালগোরিদম করি বা যেগুলো আমরা প্র্যাকটিস করি, ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস করি, তখন আমাদের দরকার হয়, বিভিন্ন ইকুয়েশন ডিরাইভ করতে গেলে প্রয়োজন হয়। এর মধ্যে প্রথমটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ অপারেশন। ট্রান্সপোজ মানে হচ্ছে রোটা কলামে যায়, কলামটা রোতে আসে। যেমন এখানে রোটা সুইচ করে কলামে যায়, কলামের ভ্যালুগুলো রোতে সুইচ করে চলে আসে। কিভাবে? ধরেন আমি এখানের মধ্যে একটা এক্সাম্পল নিলাম, যে এ হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স, এটা 1 2 3টা রো, 1 2 2টা কলাম, 3/2। যখন আমি এটার একটা ট্রান্সপোজ করব, তখন আমি এর উপরে জাস্ট হচ্ছে ডান পাশের কর্নারে পোস্ট স্ক্রিপ্টে লিখব টি। এই ক্যাপিটাল টি দিয়ে বোঝায় যে এই ম্যাট্রিক্সটার একটা ট্রান্সপোজ করছি। এবং ট্রান্সপোজ যখন করব, তখন রো এবং কলামটা ইন্টারচেঞ্জ হবে। তো রো যদি 3টা হয়, কলাম 2টা হয়, এখন আমার হবে কত? 2/3। রো হবে এখন 2টা, কলাম হবে এবার 3টা। আচ্ছা, তাহলে এবার ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে? এই যে উপরের যে রোটা আছে, প্রথম রোটা -1 2, এটা তখন জাস্ট লম্বালম্বি ভাবে উপরে নিচে সাজানো হয়ে যাবে, -1 2। পরেরটা যদি দেখি 7 0, এটা তখন উপর নিচে হবে, উপরে থেকে 7 0, মানে লেফট টু রাইট, এটা হচ্ছে আপ টু ডাউন, উপর থেকে নিচে। লেফট টু রাইট 1 3, উপর থেকে আপ টু ডাউন 1 3। তাহলে আমি দেখতে পাচ্ছি রো গুলো কলামে পরিণত হয়ে গেছে। এটাকে যদি আমি আরেকটা সেন্স থেকে যদি আমি ক্যালকুলেশন চিন্তা করি, তাও আমরা এটাকে বুঝতে পারবো। সেটা হচ্ছে রো থেকে না ধরে আমরা যদি এটাকে কলামের পার্সপেক্টিভে চিন্তা করি, যেমন প্রথম কলাম হচ্ছে -1 7 1, এই প্রথম কলাম এখন প্রথম রোতে কনভার্ট হয়ে গেছে। এখন কি হবে? বাম থেকে ডানে -1 7 1। আবার দ্বিতীয় যে কলাম আছে 2 0 3, উপর থেকে নিচে, সে এখন বাম থেকে ডানে যাবে 2 0 3, বাম থেকে ডানে যাবে 2 0 3। এটা সেকেন্ড রোতে চলে আসে, সেকেন্ড কলাম সেকেন্ড রোতে পরিণত হয়ে গেছে। এইটাকে তাহলে ভার্টিক্যাল থেকে হরিজন্টাল হয়ে গেল, তাই তো স্যার? রাইট, ভার্টিক্যাল থেকে হরিজন্টাল চলে আসলো, রোটা কলামে গেল, কলামটা রোতে আসলো। লাইক আমি যদি বলি যে আমার একটা রো ভেক্টর আছে এখানের মধ্যে 3 0 1, আমি যদি এটাকে ট্রান্সপোজ করি, তাহলে সেক্ষেত্রে এটা উপর থেকে নিচে লম্বালম্বি হবে 3 0 1, এইভাবে আর কি। আরেকটা এক্সাম্পল এখানে নিচে আছে, আমি যেটা বাম পাশে ডান পাশে যেটা লিখলাম, বি এর একটা এক্সাম্পল আছে, উপর থেকে নিচে 2 4 -2, ট্রান্সপোজ করলে হয়ে যাচ্ছে বাম থেকে ডানে 2 4 -2। সিম্পল। আরেকটা অপারেশন হচ্ছে ইনভার্স অপারেশন। ইনভার্সের মানে হচ্ছে
এটার যেই ভ্যালুগুলো আছে এটা একটা নির্দিষ্ট ফর্মুলার মধ্যে ইনভার্স ভ্যালু হিসেবে আসবে। যেমন আমরা নর্মাল ম্যাথে দেখি যে 5 একটা সংখ্যা, এটার ইনভার্সকে আমরা লিখি 5⁻⁻1 বা 1/5। এটা হচ্ছে আমরা জেনারেল ম্যাথমেটিক্সে এই ফর্মুলাটা ইউজ করি। ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা হয় যে এটা একটা নির্দিষ্ট ফর্মুলা মেনটেন করে। তো এটা আমি 2/2 এর ক্ষেত্রে দেখাচ্ছি, এটা 3/3 4/4 এরকম ভাবে আর কি সাজানো হয়। ম্যাট্রিক্স অপারেশনের ক্ষেত্রে ইনভার্সটা তখনই কাজ করবে যখন এই ম্যাট্রিক্সটা স্কোয়ার থাকবে। তার মানে শুধুমাত্র স্কোয়ার টাইপের ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই অপারেশনসটা করা যায়, অন্যভাবে করা যায় না। আরেকটা জিনিস হচ্ছে যে কোন একটা ম্যাট্রিক্সের ভিতরে সম্পূর্ণ রো অথবা সম্পূর্ণ কলাম, ফুল একটা কলাম বা একটা ফুল রো সবগুলো 0 হইতে পারবে না। তো আমি এটাকে একটা এক্সাম্পল দিয়ে যদি বলি a b c d, এটার আমি ইনভার্স করতেছি। ইনভার্সের ফর্মুলাটা হচ্ছে এখানে এরকম, এটা জাস্ট 2/2 এর ক্ষেত্রে। 3/3 এর ক্ষেত্রে বা 4/4 যখন আমরা যাব আর একটু বড় আকারে যাব তখন ইকুয়েশনটা বা ক্যালকুলেশনটা আরো বেশি কমপ্লেক্স হবে। জাস্ট আমি এটা 2/2 হিসেবে দেখাচ্ছি। এখানে সাধারণত হয় কি যে a এবং d এই পাশের যে একটা ডায়াগোনাল ভ্যালু আছে এটা ইন্টারচেঞ্জ করে, d টা a তে যায়, এটা d তে আসে। আর এই পাশ থেকে যে ডায়াগোনালটা আছে b এবং c ওটা ওই জায়গাতেই থাকে, কিন্তু আগে একটা মাইনাস সাইন বসে। আর নিচে হচ্ছে যেই এই ফ্র্যাকশন প্রত্যেকটা পার্টের নিচের যে অংশটুকু একটা কমন ইকুয়েশন বসে, সেটা হচ্ছে AD মাইনাস BC, মানে এই দুইটার গুণফল মাইনাস এই দুইটার গুণফল। এটা দেখেন আপনার প্রত্যেকটার ক্ষেত্রেই নিচে সাজানো আছে। এখন আপনি ABCD এর জায়গায় যে কোনো 4টা ভ্যালু বসালে এই ফর্মুলা অনুযায়ী লাস্টে যে ভ্যালুটা আসবে ওটাই হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স, ওই পার্টিকুলার A এর ইনভার্স ম্যাট্রিক্স। যেমন আমি এখানের মধ্যে বললাম যে a = 1 2 3 4, তাহলে 1 এবং 4 এই পাশ থেকে ডায়াগোনাল যখন আমরা দেখব এটা ইন্টারচেঞ্জ করবে, 1 4 এ যাবে, 4টা 1 এ আসবে। আর এই পাশ থেকে যখন আমরা দেখব 2 এবং 3 ওই জায়গাতেই আছে, জাস্ট আগেরটা মাইনাস বসবে। আর নিচে কি হবে, 1 4 এর গুণ মাইনাস 2 আর এবং 3 এর গুণ। এখান থেকে আমার আলটিমেটলি এই একটা রেজাল্ট আসে যেটা হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স। তারপরে আমরা আসি হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আসলে ইনভার্স ম্যাট্রিক্স থেকে আসে। তো একটা ম্যাট্রিক্স আমি যখন এটা ইনভার্স করব তখন আমি এরকম একটা ফরম্যাট পাবো। তো আমি যদি আমার মূল ম্যাট্রিক্স এবং ইনভার্স ম্যাট্রিক্স এই দুইটাকে যদি আমি একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি, নরমাল গুণ না, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, তখন আমাকে এরকম একটা রেজাল্ট দিবে। এটাকে আমরা বলি হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সের মূল কনসেপ্টটা কি, সেটা হচ্ছে ডায়াগোনাল বরাবর সবগুলো ভ্যালু 1 হবে আর অন্যান্য জায়গায় সবগুলো ভ্যালু 0 হবে। লাইক আমি যদি এখানের মধ্যে একটা 4/4 ম্যাট্রিক্স করি, 1 2 3 4 1 2 3 4, চারটা, তো আমার 1 2 3 4 এই ডায়াগোনাল বরাবর 4টা ভ্যালু 1 হবে আর বাকি এখানে সবগুলো ভ্যালু 0 হবে, বাকি সবগুলো ভ্যালু 0 হবে। এটাকে আমরা বলছি আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটাকে আমরা সাধারণত আই দ্বারা প্রকাশ করি। যেমন এখানে আমার 4/4 ম্যাট্রিক্স, সেজন্য এটা I4। এটা যেমন 2/2 ম্যাট্রিক্স, এটা আমাদের I2। এরকম I3 I4 ইকুয়েশনের মধ্যে এরকম হঠাৎ করে দেখা যায় যে I থাকে, I2 I3 I4, ওটা কিছুই না, ওটা জাস্ট হচ্ছে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স, এখানে গুণ আকার আছে, এটা বোঝায়। তো বিভিন্ন অপটিমাইজেশনের অ্যালগরিদম বা বিভিন্ন ফাংশন লিখতে গেলে বা ওগুলো ডেরাইভ করতে গেলে তখন আমাদের এরকম আইডেন্টিটি ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স চলে আসে। আচ্ছা, এই যে একটু আগে যেটা বললাম যে এটা আমরা সাধারণত n/n ম্যাট্রিক্স আকারে দেখাই, I2 2/2, I3 এটা হচ্ছে 3/3, In এটা হচ্ছে n/n, মানে হচ্ছে এখানে n সংখ্যক i, কর্নারে ডায়াগোনাল বরাবর এই পাশের কর্নারে সবগুলো ভ্যালু 1। আচ্ছা, আমি যদি একটা ইনভার্স ম্যাট্রিক্সের সাথে আমি যদি মূল ম্যাট্রিক্স গুণ করি, আমি ওই মূল ম্যাট্রিক্সটাই পাবো, মেইন ম্যাট্রিক্সটাই পাবো। আবার আমি যদি এখানের মধ্যে মূল ম্যাট্রিক্স এবং তার ইনভার্স ম্যাট্রিক্সে গুণ করি, তখন আমি এখানে আইডেন্টিটি একটা ম্যাট্রিক্স পাবো। জাস্ট এই পাশে ওপাশ করলে ইকুয়েশনটা আমরা ঘুরায় বলতে পারি। এই ম্যাট্রিক্স অপারেশনের প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো কি, বিভিন্ন ধরনের ইমেজ প্রসেসিং বা গুগলের পেজ র্যাঙ্ক অ্যালগরিদম, ফাইন্যান্সিয়াল মডেলিং,
মেশিন লার্নিং অ্যালগোরিদম, এনএলপি, এরকম অ্যাডভান্স বিভিন্ন জায়গায় আমরা ম্যাট্রিক্সের এই অপারেশনগুলো দেখতে পারি। যদি আপনারা রিসার্চ বেসিসে কাজ করতে চান, তখন আপনাদের বিভিন্ন ইকুয়েশন নিয়ে এগুলোকে মডিফাই করা বা এগুলোকে বিভিন্নভাবে এক্সপ্রেস করতে হয়, তখন আপনাদের ইকুয়েশন লিখতে গেলে এরকম ম্যাট্রিক্সের বিভিন্ন অপারেশন আসবে। বাট যদি আমরা সরাসরি কোড ইউজ করি, জাস্ট এত ইনডেপথে না যাই, তখন হবে কি জাস্ট কোড লিখে কোড দিয়ে মূলত কাজগুলো করে ফেলবে। কোডের ভিতরে ফাংশন থাকবে, ফাংশনই হচ্ছে আপনার কাজগুলো করে দিবে। এই জিনিসগুলো তত বেশি আরো সুইফট হচ্ছে, আরো ইজি হচ্ছে, আরো এফিশিয়েন্ট হচ্ছে। এখন আসলে ওই র টাইপের পড়াশোনা, মানে একদম বই থেকে পেজ ধরে ধরে পড়াশোনা, আমাদের আগের যারা অ্যানসেস্টর ছিল, বাপ দাদারা যারা ছিল, যারা রিসার্চার, যারা সায়েন্টিস্ট আমরা একসময় যাদেরকে বলতাম, তারা যেরকম পেজ ধরে ধরে বই পড়ে পড়ে খাতার পর খাতা লিখে করতো, এখন কিন্তু জিনিসটা আমাদের করতে হয় না। এখন কি হচ্ছে যে এখন মেশিন লার্নিং মডেল আছে, অমুক সফটওয়্যার আছে, জাস্ট শুধুমাত্র ডেটা ইনপুট দিলাম, জাস্ট কয়েকটা জায়গায় ক্লিক করলাম, আমার হয়ে গেল আনসার। অথবা আমি জাস্ট একটা কোড লিখলাম, কোডটাকে হচ্ছে ডেটাগুলোকে সাজায় গুছায় পরে রেডি করে কোডে দিলাম, কোডের বিভিন্ন প্যারামিটার সেট করলাম, দেন আমি করলাম, রান করলাম, আমাকে আনসার দিবে। তারপর কোড যখন আমি কোড করব, তখন অবশ্যই কিছু স্টেপ নেওয়ার ক্ষেত্রে আমাকে একটু কেয়ারফুল থাকতে হয়, একটু কশাস থাকতে হয়। আচ্ছা, আপনাদের যে কাজ সেটা হচ্ছে যে নট নেসেসারি যে আপনারা এখনই শিখতে হবে, বাট আপনারা চেষ্টা করবেন যে এগুলো নিয়ে একটু হালকা পড়াশোনা করার নিজ দায়িত্বে। সেটা হচ্ছে ফাংশন। এইটা আমরা ছোটবেলায় পড়ছিলাম। ছোটবেলায় আপনাদের যাদের জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ ছিল, তারা তো শিখছেনই। জেনারেল ম্যাথও ছিল, প্রথম চ্যাপ্টার বা সেকেন্ড চ্যাপ্টারে ফাংশনস অ্যান্ড ডোমেইনস নামে একটা চ্যাপ্টার ছিল। ওখানে আমরা এরকম শিখতাম যে y ইকুয়াল টু ফাংশন অফ এক্স, তারপর একটা ইকুয়েশন দেওয়া থাকতো, তারপর আমরা এটাকে লিখতাম যে এখানে এক্স হচ্ছে রিয়েল নাম্বার, কমা, তারপর এক্স এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত, এভাবে লিখে আমরা এটাকে এক্সপ্লেইন করতাম। মনে আছে কি আপনাদের? কেউ কি রিকল করতে পারবেন? আমরা এইভাবে লিখতাম হায়ার ম্যাথে, জেনারেল ম্যাথে। হ্যালো, ইয়েস স্যার। জি স্যার। কয়জন আছেন এখানের মধ্যে? ও, 22 জন আছেন। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে যে এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন বাসায়, যদি কারো ছোটদের বই থাকে, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, একটু দেখবেন, তাহলে মনে করতে পারবেন। আমরা ইন ফিউচারে সামনে যে ধরনের ফাংশনগুলো নিয়ে কাজ করব, বা ম্যাথমেটিক্যাল ফাংশন বলেন অথবা প্রোগ্রামিং এর ক্ষেত্রে যে ফাংশন ইউজ করি, সেটা আসলে মূল বেসিক ফান্ডামেন্টালটা ঠিক এই কনসেপ্ট থেকেই আসে। তো এই কনসেপ্টটা কিভাবে আসে, যে এক্স এর কিছু ভ্যালুর উপর বেস করে আমার কাছে যদি ইকুয়েশন থাকে, লেটস আমি বললাম যে 4x স্কোয়ার মাইনাস 2x প্লাস 5, তখন আমি এই এক্স এর রেঞ্জের ভ্যালুগুলো এখানে বসাতাম, এবং বসিয়ে আমরা তখন কি করতাম যে এক্স এবং ওয়াই ওই ভ্যালুগুলো বসাতাম, লাইক ধরাম 1 2 3, এবং এই ইকুয়েশন থেকে ওয়াই এর একটা নির্দিষ্ট ভ্যালু আসতো। তারপর আমরা এই ভ্যালুগুলোকে জোড়ায় জোড়ায় তখন আমরা প্লট করতাম যে এক্স এক্সিস বরাবর অত ঘর যেতে হয়। আমরা তখন হচ্ছে গ্রাফ পেপার ইউজ করতাম, ক্লাস 7-8 বইতে, 7-8 ছিল। তখন আমরা গ্রাফে লিখতাম যে এক্স অক্ষ বরাবর ভুজ, এক্স হচ্ছে ভুজ, ওয়াই হচ্ছে কোটি, বাংলায় আমরা পড়তাম ভুজ বা এক্স অক্ষ বরাবর 2 ঘরকে 1 একক ধরিলাম, ওয়াই অক্ষ বরাবর কোটিকে আমরা 2 ঘরকে 1 অক্ষ ধরিলাম। এভাবে আমরা গ্রাফের প্লট করতাম। ওই যে কাজগুলো আমরা করতাম ম্যাথে বা ম্যানুয়ালি, ওইটাকে আমরা এখন বলছি ডেটা ভিজুয়ালাইজেশন। আমরা যে জিনিসটা আগে এরকম ভাবে ইকুয়েশন লিখে বসাতাম, বসানোর পরে আমরা এই এক্স এর ফাংশন থেকে ওয়াই বের করতাম, এখানে এই জিনিসটা হয়ে গেছে রিগ্রেশন অ্যানালাইসিস। মানে মূল বেসিক কনসেপ্ট কিন্তু ওই জায়গা থেকে আসছে। ডেটা সায়েন্সে এই নলেজ বা এই ধরনের ইকুয়েশন বলেন বা এই জিনিসগুলো কিন্তু এমন কোনো আহামরি জিনিস না যেটা হঠাৎ করে গায়েবীভাবে আমাদের সামনে এসে পড়ছে, আমরা তখন এটাকে একদম একটা নোবেল জিনিস আমরা বলতেছি। নো, ডেটা সায়েন্স কিন্তু কোনো একটা নোবেল জিনিস না। ডেটা সায়েন্সটা হচ্ছে এখানে ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, কিছু কম্পিউটার সায়েন্স, কোডিং, এগুলোর একটা মিশ্রণ, এবং এমনভাবে একটা মিক্সড হয়েছে যেটা আমরা ডিরেক্টলি অন্যান্য জায়গাতেও সরাসরি অ্যাপ্লাই করতে পারছি। তো এখন আপনারা যেটা করবেন যে ফাংশনটা একটু দেখবেন, স্লপ এবং ট্যানজেন্ট লাইন। আমি একটু বাংলায় বলি, আমরা যে ঢাল পড়তাম ছোটবেলায়, সরল রেখার ঢাল ছিল, মনে আছে? এরকম একটা ঢাল পড়তাম, ট্যানজেন্ট, ট্যান থিটা। আমি যদি ভুল না করে থাকি, তখন ঢালের ইকুয়েশনটা ছিল এরকম
যে y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1, দুইটা বিন্দুর ক্ষেত্রে। একটা বিন্দুর ক্ষেত্রে মাইনাস y2 ডিভাইড বাই y1, এম হচ্ছে এটা স্লপ বা ঢাল। মনে আছে কি? না মনে থাকলে একটু দেখেন। জি স্যার। আচ্ছা, ট্যানজেন্ট লাইনটা মনে আছে কি, যে আমরা এরকম ভাবে একটা কার্ভ ড্র করতাম, তারপর এই কার্ভের এই পয়েন্ট থেকে লম্বালম্বি একটা লাইন ড্র করতাম, এটা ছিল আমাদের ট্যানজেন্ট লাইন। মনে আছে কি? হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে যে জি, স্যার। বেসিক্যালি মিন করতো যে আপনি এক্স অ্যাক্সিসে কত একটা স্টেপ গেলে ওয়াই অ্যাক্সিসে কি পরিমাণ চেঞ্জ রাইট। এবং আমরা হচ্ছে দেখতাম যে একটা সময় নিচের দিকে নামতে নামতে একটা পয়েন্টে গিয়ে আমাদের মিনিমাম পয়েন্ট পেতাম, তারপর উপর দিকে উঠতাম। মনে আছে? জি স্যার। আচ্ছা, এখন একটা মজার জিনিস বলি। আমরা যে বিভিন্ন ধরনের অ্যালগরিদম অথবা বিভিন্ন ধরনের সিস্টেম বা বিভিন্ন ধরনের অপারেশনস এর মধ্যে অপটিমাইজেশন নামে একটা ওয়ার্ড ইউজ করি বারবার। অপটিমাইজেশনটা কি জানেন? এই যে আমরা যেটা পড়ে আসছি না, এটা হচ্ছে অপটিমাইজেশন। কিভাবে? সেটা হচ্ছে, ধরেন আপনি কোনো জিনিসের লেটসে প্রোডাক্ট তৈরি করতেছেন এবং মার্কেটে ছাড়তেছেন, মার্কেটে বিক্রি হচ্ছে, ঠিক আছে, সেলস বাড়তেছে। এখন দেখেন যে এরকম একটা সময় সেলস বাড়তেছে বাড়তেছে, মার্কেটের মধ্যে প্রোডাক্ট যাচ্ছে, কাস্টমার সেটা নিচ্ছে। কিন্তু আমি যদি এটাকে একটা গ্রাফ চিন্তা করি, যে আমার প্রোডাকশন হচ্ছে, নাম্বার অফ প্রোডাক্ট তৈরি হচ্ছে, আর আপনার এখানের মধ্যে সেলস বাড়তেছে, ঠিক আছে। আপনি প্রোডাক্ট তৈরি করলেন, খুব একটা নতুন প্রোডাক্ট, মার্কেটে খুব ডিমান্ড, প্রোডাক্ট বাড়তেছে, সেলস বাড়তেছে, প্রোডাক্ট বাড়তেছে, সেলস বাড়তেছে। কিন্তু একটা সময় গিয়ে মানুষজন কিন্তু মানে মানুষজন তার অগণিত না, মানুষজন হচ্ছে লিমিটেড, আপনার কাস্টমার হচ্ছে লিমিটেড। লেটসে আপনার কাস্টমার হচ্ছে 10 লাখ কাস্টমার। এখন আপনি 10 লাখের হয়তো টার্গেট করছেন, সব না হলেও 5-6 লাখের কাছে পৌঁছেছে। এখন যাদের কাছে পৌঁছেছে তারা কাস্টমার ওই প্রোডাক্টের উপর বেস করে আবার হয়তো সেটা রিকারিং কাস্টমার তৈরি হয়েছে, মানে ওই প্রোডাক্ট তারা আবার কিনতেছে। কারণ আপনি মার্কেটের মধ্যে একটা ধরেন সাবান তৈরি সাবান লঞ্চ করলেন, লাক্স সাবানের মতো। এখন সাবান তো আর ওয়ান টাইম জিনিস না, মানে কেউ যখন ইউজ করবে, সে যদি ভালো ফিল করে, ওই সাবান শেষ হলে ওই প্রোডাক্ট আবার কিনবে। তার মানে রিকারিং আপনার কাস্টমার কিন্তু চলে আসছে যদি আপনার প্রোডাক্ট ভালো থাকে। বুঝেন? তাহলে আমি যদি ধরে নিলাম যে আমার প্রোডাক্ট সেল হচ্ছে 5 লাখ, সেল হয়েছে 5 লাখের মধ্যে ধরলাম 4 লাখ তারা পছন্দ করছে, তারা আবার অর্ডার দিচ্ছে, আপনার আরো প্রোডাক্ট তৈরি হচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে 5 লাখ থেকে আপনি আপনার 10 লাখে আপনি পৌঁছাবেন, আগাবেন, আরো ইনক্রিজ করবেন, তো প্রোডাকশনও বাড়াচ্ছেন, সেলস হচ্ছে। বাট একটা সার্টেন সময় গিয়ে দেখবেন যে ওটা আর খুব একটা আপনি বাড়াতে পারতেছেন, একটা গিয়ে সময় গিয়ে স্যাচুরেটেড হয়ে যাবে, অথবা সেটা আবার একটা সময় গিয়ে কমতেছে। মানে আপনি যত প্রোডাক্ট বাড়ান না কেন, আপনার টোটাল সেল কমে যাচ্ছে বা আপনার প্রোডাক্ট প্রফিট কমে যাচ্ছে। কেন? কারণ এত বেশি প্রোডাক্ট আপনার ইনভেন্টরিতে রাখতে গেলেও আপনার ইনভেন্টরি খরচ দিতে হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে ওই প্রোডাক্ট যত সময় তৈরি করতেছেন, অত সময় আগের প্রোডাক্টও শেষ হয় নাই। মানে আপনি ধরেন সাবান তৈরি করতেছেন এত বেশি যে আমার ঘরে সাবান শেষ না হলেও তো আমি সাবান কিনবো না। খুবই স্বাভাবিক, কাস্টমার একসাথে প্রতিদিন সাবান কিনবে না, একটা কিনবে হয়তো 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস ইউজ করবে, তারপর নতুনটা কিনবে। আপনি যদি 1 মাসের মধ্যে যদি এমনভাবে তৈরি করেন যে আমার আরো সাবান তৈরি করে মার্কেটে আরো সাপ্লাই দিই, কিন্তু একটা সময় গিয়ে আর সেল হবে না, তখন আবার দেখা যাবে যে আপনার ইনভেন্টরিতে লস হচ্ছে। তো এখন কথা হচ্ছে কি, যে আপনাকে যদি বলা হয় যে আমি অপটিমাইজ করতে চাই যে ঠিক কতটুকু প্রোডাক্ট বা কতটুকু প্রোডাক্টের আশেপাশে আমি যদি এটাকে মানে রেগুলার প্রোডাকশনে রাখি, তাহলে আমার প্রফিটও বাড়বে, আমার ইনভেন্টরির কষ্ট দিতে হবে না, আমার ট্রান্সপোর্টের কষ্ট লাগবে না, কস্ট দিতে হবে না বা কস্ট কমে যাবে, বাল্ক আইটেম হচ্ছে আমি একবারে তৈরি করে সেল করতে পারবো। এইটাকে আমরা বলছি হচ্ছে অপটিমাইজ করা। আবার ধরেন কোনো জিনিস ধীরে ধীরে কমতেছে, কমতে একটা মানে ভাই যতটুকু আমার চাহিদা ততটুকু উৎপাদন করলাম, সেটাই বোঝাচ্ছেন? হ্যাঁ, এখন আপনার চাহিদা কতটুকু গিয়ে ঠেকবে এটা তো আপনি এই স্টেজে বুঝবেন না, কারণ এই স্টেজে মাত্র আপনার প্রোডাক্ট লঞ্চ হয়েছে, 1-2 মাস হয়েছে। এই জিনিসটা আপনি তখনই অপটিমাইজ করবেন যখন আপনার কাছে এনাফ 3-4 বছরের ডেটা থাকবে। তখন আপনি গিয়ে হচ্ছে একটা জায়গায় গিয়ে বুঝতে পারবেন যে হ্যাঁ, ওভার দ্য টাইম, মানে যতবার আপনি এটাকে মানে এক্স এর এগেনস্টে ওয়াই ম্যাক্সিমাম পয়েন্ট টাচ করার চেষ্টা করবেন, তখন আপনি দেখবেন যে এক্স কত বাড়তে কোথায় যায় আমার সেলস ম্যাক্সিমাম পজিশনে যাচ্ছে, তারপর আবার ডাউন হওয়া শুরু করছে। ওই পয়েন্টটা হচ্ছে আপনার অপটিমাম পয়েন্ট। এই ক্ষেত্রে কম্পিউটার সেম সেগমেন্টের কম্পিউটারের বেসটাও অনেক সময় বেড়ে যায়, যে কারণে ডিক্লাইন করে। বুঝি না কথা, সরি।
বলছি স্যার, অনেক সময় সেম প্রোডাক্টের যদি কম্পিউটার বেসটা বেড়ে যায় তখনও আমার সেন্সটা অনেক সময় ডিক্লাইন করে। কম্পিউটার বেড়ে গেলে হ্যাঁ হ্যাঁ এটাও হয়, অনেক ধরনের ফ্যাক্টর আছে, অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আর কি অপটিমাইজটা করতে হয়। তখন হচ্ছে মাল্টিপল ভেরিয়েবল নিয়ে তখন আমার চলে আসে, তখন আপনার একটা ইকুয়েশন দিয়ে হয় না, তখন দেখা যায় ইকুয়েশনটা আরো কমপ্লেক্স হওয়া শুরু করে, এবং যত কমপ্লেক্স হওয়া শুরু করে তখন আপনি সেটা নর্মাল এক্সেলে বা খাতা কলমে করতে পারবেন না, তখন আপনাকে চলে যেতে হয় সফটওয়্যারে। সফটওয়্যার তখন আপনার হয়ে কমপ্লেক্স অ্যালগরিদমের কাজটা করে দেয়। মানে আমরা সফটওয়্যার ডিরেক্টলি ডেটাটা আমার চোখের সামনে দেখতেছি, বা আমি জাস্ট ক্লিক করতেছি, অ্যালগরিদম চুজ করতেছি, প্যারামিটার চুজ করতেছি, তারপর আমি নেক্সট দিয়ে ওকে দিচ্ছি, আপনাকে আপনার একটা অপটিমাম আনসার দিচ্ছে যে এক্স এত হইতে হবে, ওয়াই এত হইলে আপনার ম্যাক্সিমাম এত টাকা হচ্ছে এরকম একটা ভ্যালু আসবে, যেটা আপনার হয়তো সেল ভ্যালু বা প্রফিট ভ্যালু, আপনি এখান থেকে একটা আইডিয়া করতে পারবেন। কিন্তু সফটওয়্যারটার ব্যাক এন্ডে এই অ্যালগরিদম গুলো মানে এই জিনিসগুলো মূলত কাজ করে। আচ্ছা, তো আমরা এই ট্যানজেন্ট লাইনের কনসেপ্টটা আপনারা একটু শিখে আসবেন, দেখবেন পার্শিয়াল ডেরিভেটিভস ডিফারেনশিয়াল এখন দরকার নেই, বাট পড়ে রাখলে ভালো, নট ম্যান্ডেটরি। আর ক্লাস 7, 8, 9 এর ফাংশন, ডোমেন, জিওমেট্রি আর যে বেসিক স্ট্যাটিস্টিক্স, যে পরিসংখ্যান ছিল শেষ চ্যাপ্টারে ছোটবেলার যে বইগুলোতে, এখন জানি না ওই চ্যাপ্টারটা কত নাম্বার আছে, গড়, মধ্যক, তারপর প্রচুরক, এগুলো ছিল। তারপর আমরা বিভিন্ন ধরনের টালি আকারে ডেটাগুলোকে সাজাতাম, মনে আছে কি আপনাদের? তারপর ওটা মার্কিং করতাম, লিখতাম, বলতে মনে আছে? আমার মনে হয় মিন গড়, মিডিয়ান মধ্যক, বাংলায় আমরা মানে মিন গড়, মিডিয়ান? মধ্যক, হ্যাঁ হ্যাঁ, গড়, মধ্যক, প্রচুরক, মিন, মিডিয়ান, মোড। পরিসংখ্যানের চ্যাপ্টার। জি জি জি। ভাই, এখানে মনে হয় বেশিরভাগেরই আন্ডারগ্রেড লেভেলে হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্স পড়ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই ভাই মিন, মোড এই টার্মগুলো থাকে জানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার গড়, মধ্যক বলে এটা অনেকেরই মনে থাকে না, রাইট? আচ্ছা, না ঠিক আছে, সমস্যা নেই। আপনারা যদি স্ট্যাটিস্টিক্স এর মিন, মিডিয়ান, মোড আমি এইভাবে বললেও যদি আপনারা বুঝেন তাও ভালো, আপনারা বুঝতে পারলে আমার আমার সাইড থেকে আমি সার্থক, আমি আপনাদেরকে বুঝাতে পারছি। এই জিনিসগুলা আপনারা হচ্ছে আগামী 2-3 দিন একটু দেখবেন, এই সপ্তাহটা আপনারা একটু দেখবেন, কারণ নেক্সট ক্লাসে আমি যখন ওই বাকি টপিকগুলো ধরবো, যেমন হচ্ছে আমি নেক্সট ক্লাসে বেসিক স্ট্যাটিস্টিক্স, ভেরিয়েবল, স্কেল অফ মেজারমেন্ট, গ্রুপ আনগ্রুপ ডেটা, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এই যে অংশটুকু আছে, এই অংশটুকু যখন আমি আপনাদেরকে দেখাবো তখন আপনারা বুঝবেন যে আমরা যে বেসিক স্ট্যাটিস্টিক্স পড়ে আসছি আন্ডারগ্রেডে বা ছোটবেলা যেগুলো দেখে আসছি, ওইটা আর এটা একই জিনিস, সেম জিনিস। আর এর মাঝখানে আপনাদেরকে আমি বই দিয়ে দিব, এই বইগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, আর একটা বই আছে, যদি আপনাদের কাছে বই থাকে তো ভালো, না থাকলে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন নিজে থেকে। সেটা হচ্ছে আপনার গিলবার্ট স্ট্র্যাং এর একটা বই আছে, এগুলো সব বেসিক মানে এলিমেন্টারি লেভেলের বই, ইন্ট্রোডাকশন টু লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 1-2। আর কার্ল ডি মেয়ারের একটা বই আছে, ম্যাট্রিক্স অ্যানালাইসিস অ্যান্ড অ্যাপ্লাইড লিনিয়ার অ্যালজেব্রা, ওটা চ্যাপ্টার 3। আমি আজকে যা পড়াইছি ওইটা এই চ্যাপ্টার 1, 2 এবং 3 এর মধ্যে আছে। যদি আপনারা বই পড়ার যদি আগ্রহ থাকে তাহলে একটু কষ্ট করে এই জিনিসগুলো একটু দেখে নেবেন। আর যদি মনে করেন যে না আমি বই পড়বো না, তাহলে সেক্ষেত্রে আমি যে টার্মগুলো এখানে মধ্যে বললাম, ফাংশনস, লব, ট্যানজেন্ট, তারপর হচ্ছে এখানে জিওমেট্রি, বেসিক স্টেট, হ্যাঁ, ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স, এই টার্মগুলো একটু ইউটিউবে ঘাটলে আপনারা কয়েকটা ভিডিও পাবেন, সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন। ওকে, এইটা বই কি আমাদের পিডিএফ দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলোর কিছু বেসিক বই পিডিএফ আমি দিয়ে দিব, সমস্যা নেই, আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব, আজকের স্লাইড প্লাস পরের 2টা স্লাইড আমি দিয়ে দিব, আর বেসিক স্ট্যাটিস্টিক্স এর কিছু রেফারেন্স বইও আমি আপনাদেরকে গুগল ক্লাসরুমে দিয়ে দিব। তো এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমি খুব বেশি জিনিস ইন ডেপথে যাই নাই, বেসিক জিনিস আপনাদেরকে আমি দেখাইছি। তো নেক্সট ক্লাস থেকে আমরা আস্তে আস্তে আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। 4-5টা ক্লাস যাওয়ার পরে আমরা আরো ডিপে যাওয়ার চেষ্টা করব। যত ক্লাস যাবে তত কনসেপ্টগুলো একটু কমপ্লেক্স হওয়া শুরু করবে, এবং তখন আর কি ক্লাসে আপনাদের মানে অ্যাটেন্ডেন্সের পাশাপাশি আপনাদের রেসপন্সটা আমি তখন এক্সপেক্ট করব। মানে এখন যেমন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি নাই, বাট নেক্সট 2-3টা ক্লাসে আমি পাল্টা আপনাদের কাছে জিজ্ঞাসা করব যে আপনি এটা কেমন বুঝেন, আপনি এটা কি জানেন, আপনার কাছ থেকে আমি ওপিনিয়নও নিব। তো ওইটা সামনে আস্তে আস্তে শুরু হবে। হ্যাঁ স্যার, জি বলেন। একটা রিকোয়েস্ট ছিল, আমরা তো হঠাৎ করে অ্যাসাইনমেন্ট দিলে আমরা তো মানে মানে ছোট ছোট যদি কোনো ক্লাস ওয়ার্ক দিতেন যে আমি পরের ক্লাসে দেখাতে পারতাম, তাহলে যখন অ্যাসাইনমেন্টটা দিতেন তখন আমরা মানে
মাথার মধ্যে পাহাড় যন্ত্রণা স্যার। না, আমি তো আজকে আপনাদের অ্যাসাইনমেন্ট দেই নাই, জাস্ট এটা আপনাদেরকে, আমি জানি স্যার, এটা আপনার, ছোটখাটো যদি আমাদের কন্টিনিউয়াসলি থাকতে পারতাম তাহলে মানে হ্যাঁ। অনেক সময় দেখা যায় যে মনে থাকে না Right, right. ক্লাস ফার্স্ট। হ্যাঁ মানে ওইটা হয় কি যে আপনাকে ছোট ছোট কাজ যদি দিতে হয় তাহলে এটাও একটা কাজ, যে সেলফ লার্নিং, এটা ধরেন আপনার একটা কাজের একটা অংশ। আপনি যখন এগুলো সম্পর্কে একটু নিজে থেকে শিখবেন, তারপর যখন আমি 2-3টা ক্লাস পরে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করব, তখন অ্যাসাইনমেন্টটা আপনি সহজে করতে পারবেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন আপনারা বলেন আজকে ক্লাসটা পুরোটা কেমন আপনারা বুঝলেন? কোনো সমস্যা থাকলে বলতে পারেন, বা ক্লাসে যদি আপনার কোনো ধরনের কোনো ওপিনিয়ন, কোনো ফিডব্যাক থাকে তাহলে বলতে পারেন। নাই? আচ্ছা, ওকে। মাসুদ? ওভারঅল ইট ওয়াজ আন্ডারস্ট্যান্ডেবল। আপনি খুব সুন্দরভাবে পড়ান স্যার, আপনার পড়াটা খুব ইজিলি বোঝা যায় স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার থেকে বাকি আরো সুন্দর করে পড়ায়, আমি তো কত ভালো বুঝাইতে পারি না। নাজিম আছে। না স্যার, এটা কিনা ফান, মানে এটা মজা করে, মানে একটা ইন্টারেস্টিং করে তুলেন, অনেক টিচাররা পারে না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো ওপিনিয়ন, কারো কোনো ফিডব্যাক যদি থাকে তাহলে বলতে পারেন। স্যার আমার গুগল ক্লাসরুমের লিংকটা একটু দিয়ে দিন। আচ্ছা, আমি এটা দিয়ে দিব। আচ্ছা, আপনাদেরকে আমি একটু জানাই দিই, সেটা হচ্ছে যে আপনাদের যে 2502 তে আপনারা যারা আছেন, মানে এখান থেকে তো আপনারা এখানে আমাদের এই ব্যাচে পেমেন্ট করছেন বা কনফার্ম করছেন, ওখানে এখন এই মুহূর্তে 80 জনের উপর আছে। এখন যেটা হয়েছে যে এর আগের ব্যাচে বা এর আগের ক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে যারা পেমেন্ট দিয়েছেন, কনফার্ম করেছেন, তাদের জন্য আমরা স্পেসিফিকলি এই প্রত্যেকটা ব্যাচের একটা পেইড গ্রুপ আমরা তৈরি করি আলাদাভাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। সো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে আমরা ট্রান্সফার করে দিব। ট্রান্সফার করাটা খুবই সহজ। আমরা ইমেলে আপনাকে আজকেই না হলেও আমাদের টিম থেকে হয়তো ইমেল দিয়ে দিছে, যদি না দেয় তাহলে আমি একটু চেক করে দেখবো দিছে কিনা। না দিলে কালকে আপনারা ইমেল পাবেন, এবং ওইখানে ওই ইমেলে 3টা জিনিস থাকবে। আমি আপনাদেরকে বলে দিই আপনাদের 3টা জিনিস আছে কিনা একটু চেক করে নেবেন। নাম্বার 1 হচ্ছে আপনাদেরকে গুগল ক্লাসরুমের লিঙ্কটা দেওয়া হবে। যদিও আপনারা যখন এনরোল করছেন আপনাদেরকে আমি প্রত্যেকেই পার্সোনালি হোয়াটসঅ্যাপে গ্রুপের গুগল ক্লাসরুম এবং যে কোডটা আমি দিয়ে রাখছি, তারপর আমি আবার এটা দিয়ে রাখবো। আর সেকেন্ড যেটা হচ্ছে আমাদের নিউ যে 2502 পেইড ক্লাসরুম, স্পেসিফিকলি শুধুমাত্র পেইড স্টুডেন্টের জন্য। আপনারা এখন যারা আজকে পর্যন্ত মনে হয় 16 জন না 17 জন মতো এনরোল করছেন, তাদেরকে শুধুমাত্র এই হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দেওয়া হবে। ওই হোয়াটসঅ্যাপের লিঙ্কে আপনারা জয়েন করবেন। আচ্ছা, 3 নাম্বারটা হচ্ছে যে আমাদের এই কোর্স কন্ডাক্ট করতে গিয়ে পুরো যে 5 মাসের জার্নি, তাতে আমাদের কিছু বেসিক রুলস এন্ড রেগুলেশনস আছে। তো এই রুলস এন্ড রেগুলেশনস গুলো কি, এটা সম্পর্কে আমি গতকালের আমাদের সেশনে আমি হালকা পাতলা আইডিয়া দিয়েছিলাম। লাইক ফর এক্সাম্পল, ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে, ক্লাস মিস দেওয়া যাবে না, বা রেগুলার টাইমে হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট দিতে হবে, 50% নিচে অ্যাটেন্ডেন্স হলে আমরা সার্টিফিকেট দিব না, ব্লা ব্লা কিছু রুলস এন্ড রেগুলেশনস কিছু আছে আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে। এইটার একটা ছোট্ট একটা পিডিএফ ফাইল আছে 4-5 পেজের, এইটা আপনাদেরকে দেওয়া হবে। এই 3টা জিনিস আপনারা নেক্সট ইমেইলে পেয়ে যাবেন। যদি কোনো মিস করেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমাদের নেক্সট ক্লাস আপনারা জানেন আমাদের যে শিডিউল, সানডে, স্যাটারডে অ্যান্ড টিউসডে। তো আমাদের নেক্সট ক্লাস হবে টিউসডেতে, এবং টিউসডে কবে পড়তেছে? 21 তারিখ। আমাদের নেক্সট ক্লাস হবে 21 তারিখ। তাহলে আমাদের এই শিডিউলটা যদি ফলো করি আমরা, তাহলে আশা করা যায় 21 আর হচ্ছে শনিবার 25, 28, 1, 4, 8, 25, 28, 1, 4, 8 এই 3টা হচ্ছে ফেব্রুয়ারির। আশা করা যায় যে আমরা এই সিরিয়ালে আমাদের ক্লাস নাম্বার 2, 3, 4, 5, 4 ফেব্রুয়ারি 6 নাম্বার ক্লাস, 8 ফেব্রুয়ারি 7 নাম্বার ক্লাস, এই 7টা ক্লাস আমাদের সিরিয়ালি এইভাবে হবে। আর ওই পরের ইনস্টলমেন্টের পেমেন্টের যেই একটা টাইমলাইন বা একটা টেন্টেটিভ ডেট, ওটাও আপনাদেরকে ইমেলে বলে দেওয়া হবে যে নেক্সট ইনস্টলমেন্ট যেটা আমাদের
মানে এনরোলমেন্ট ফি এর পরের যে ফার্স্ট ইনস্টলমেন্ট, এটা হচ্ছে তার পরের মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে আমরা সেট করি। তো ওটা আপনারা ইমেলের মধ্যে পেয়ে যাবেন। এটা বলতে ভুলে গেছি যে আপনার নেক্সট ইনস্টলমেন্টের ইনস্টলমেন্ট ডেট ওটা ওইখানের মধ্যে আপনাদেরকে ইমেলে দিয়ে দিবে, এবং আপনারা একটু চেষ্টা করবেন যে এটা মেনটেন করার, কারণ যদি মিস করেন তাহলে দেখা যায় যে আমরা আপনাকে একটু কল দিব বা একটু ইমেল দিব, একটু ওয়ার্নিং দিব। আর যদি খুব বেশি মিস করে ফেলেন, লাইক ডেডলাইনের পরেও যদি 4-5 দিন হয়ে যায়, যদি আপনারা রেসপন্স না করেন বা জিআই না করেন, আমরা টেম্পোরারি আপনার ভিডিও অ্যাক্সেসটা অফ রাখি। আবার পেমেন্ট দিলে তখন ওখান থেকে আমরা ভিডিও অ্যাক্সেসটা আমরা আবার অ্যাক্সেস দিয়ে দিই। তো এটা ওই আপনাদের পিডিএফ এর মধ্যে বলে দেওয়া থাকবে। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। আশা করি যদি কোনো প্রবলেম না থাকে, আর থাকলেও কোনো সমস্যা নেই, আমি তো আসি, পরের ক্লাসে আমি আবার বুঝাই দিব। ভিডিওটা আজকে রাতে ডিনারের পরে আমি আপলোড করে রাখবো আপনাদের গুগল ক্লাসরুমে। আর আমি যদি একটু ক্লাসরুমে যে ভিডিও অ্যাক্সেসটা কি দেওয়া আছে স্যার? কারণ ইমেল দিয়ে তো অ্যাক্সেস দেন স্যার, জি তাই জি না? হ্যাঁ, এখন ইয়াটা থাকবে, মানে আজকের ক্লাসটা এটা ফ্রি থাকবে, এটা পাবলিক করা থাকবে। তারপরের ক্লাস থেকে ওটা আমরা প্রাইভেট করব। প্রাইভেট করার মানে হচ্ছে আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা আমাদের এখানে রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন, ওই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনারা ইউটিউবে লগ ইন করবেন, না হলে ওই ভিডিওটা আপনি রান করতে পারবেন না বা ভিডিওটা রান হবে না, ওটা প্রাইভেট থাকবে। তো ওটা শুধুমাত্র পেইড স্টুডেন্ট যারা, তাদেরকে ওটা অ্যাক্সেস দেওয়া হবে, বাকিরা অ্যাক্সেস পাবেন না। আজকের ভিডিওতে কোনো সমস্যা নেই, আজকেরটা তো ওপেন ভিডিও, প্রথম ক্লাস সবার জন্য ওপেন। তো এই ভিডিওটা পাবলিক করা থাকবে, পরের ভিডিওগুলো প্রাইভেট করা থাকবে। তখন আপনাকে ওই যে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে সেটা দিয়ে ফার্স্টে ইউটিউবে লগ ইন করবেন, দেন আমাদের যে লিঙ্কটা দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করবেন, দেখবেন যে ওপেন হয়েছে। আর আপনারা ওই ইমেল অ্যাড্রেসটা আমি আপনাদেরকে একটা, যারা যারা আমাদের এখানে এনরোল করছেন তাদের ইমেল অ্যাড্রেসের একটা লিস্ট আপনাদেরকে আমরা দিব, আপনি একটু দেখে নেবেন ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় যে আপনারা হয়তো ইমেল অ্যাড্রেস টাইপ করতে গিয়ে এদিক ওদিকে ভুল হতে পারে, ডট মিস হতে পারে, এর জায়গায় ই দিয়ে ফেলতে পারেন, তাই না? মেবি প্রবলেম হলে তখন দেখা যায় যে ওই আমাদের অ্যাক্সেস দিতেও প্রবলেম হয়। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখবো, আপনারা একটু ক্রস চেক করে আমাকে বলবেন যে হ্যাঁ ইমেল অ্যাড্রেস ঠিক আছে। যদি না থাকে তাহলে আমাদেরকে বা আমাদের টিমকে বললেই হবে, ও ইমেল অ্যাড্রেসটা আপডেট করে দিবে। আরেকটা জিনিস হচ্ছে আপনারা সবাই জিমেলটা দিবেন, কারণ জিমেলটা দিলে হয় যে আপনার ইউটিউবের সাথে জিমেলটা ডিরেক্টলি কানেক্টেড। অন্য যদি একাডেমিক ইমেল দেন, কারণ অনেকে আপনাদের এখানে স্টুডেন্ট আছেন, হ্যাঁ, স্টুডেন্টের যে ইউনিভার্সিটির যে সকল একাডেমিক যে ইমেল আছে, হ্যাঁ, বা আপনারা হয়তো যারা এখানের মধ্যে প্রফেশনাল লেভেলে আছেন, ইউনিভার্সিটির লেকচারার বা রেসনো প্রফেসর অনেকে এখানে থাকতে পারেন, ওরা দিলে হবে কি যে ইউটিউব সরাসরি ওইটা নিতে পারে না, তখন আমাদের অ্যাক্সেসটা দিতে একটু প্রবলেম হয়। তো আপনারা সবাই জিমেলটাই দিবেন। এই ছিল মোটামুটি আজকের কথাবার্তা। আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আর যারা এনরোল হন নাই তারা আগামী কাল আমাদের মনে হয় লাস্ট ডেট 19 তারিখ, 19 রাত্রেবেলা 9টার মধ্যে আপনারা যারা এনরোল হন নাই হয়ে ফেলবেন। আজকেও এনরোল হয়েছেন, আজকে যেমন নাজরানা হক এনরোল হয়েছেন, তারপরে সকালে হচ্ছে আরেকটা ভাই এনরোল হয়েছেন, শিবু উনি এনরোল হয়েছেন। হ্যাঁ, তো 17 জনের মতো আমি দেখছি। তো আমরা স্টুডেন্ট আমাদের খুব বেশি আমরা নেই না, আপনারা জানেন, বলা হয়েছে 20-22 জন 25 জন সর্বোচ্চ, এর মধ্যেই থাকে আর কি।